সালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্স প্রথম পত্র গতিবিদ্যা চ্যাপ্টারের আজকের লেকচারে। আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ত্বরণ ও মন্দন। তো ত্বরণ এবং মন্দনের আগে আমরা অলরেডি কিন্তু তোমাদের যে ক্লাসগুলো ছিল সেগুলোতে কি কি বুঝিয়েছি। আমরা দ্রুতি এবং বেগ শিখেছি, তারপর সরণ শিখেছি, তারপর দূরত্ব শিখেছি। এই সবগুলোর পরে আমরা এখন ত্বরণ কি জিনিস এবং মন্দন কি জিনিস এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এবং তার আগে যে যে আইডিয়া থাকা দরকার সেটা আমরা বিগত যে ক্লাসগুলো ছিল সেগুলোতে কিন্তু আইডিয়া নিয়ে নিয়েছি। তো আজকে ত্বরণ এবং মন্দন এই জিনিসটা আলোচনা করার আগে আমি তোমাদেরকে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অসমবেগ। আমরা গত ক্লাসে কিন্তু সমবেগ কি জিনিস সেটা নিয়ে কথা বলেছি। সমবেগ কি, যেটাকে আমরা ইউনিফর্ম ভেলোসিটি বলি। অর্থাৎ কোন একটা বস্তু যদি সব সময় সমান বেগে চলে, অর্থাৎ তার প্রতি মোমেন্টে তার স্পিডের যে ভ্যালুটা বা ভেলোসিটি যে ভ্যালুটা সেটা যদি সেম থাকে তাহলে সেটাকে আমরা বলি কি সমবেগ। এবং সমবেগের ক্ষেত্রে আরেকটা ক্রাইটেরিয়া ছিল যে কোনো বস্তু যদি সমবেগে চলে শুধুমাত্র তার বেগের মান না, বরং তার দিকটাও কিন্তু সেম থাকতে হয়। তাই তো আমি বলেছিলাম ওই ক্লাসেই যে কখনো যদি একটা বস্তুর বেগের মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তন হয়ে যায়, তখন আমি বলবো যে সেই বস্তুটি অ্যাকচুয়ালি সমবেগে চলছে না, সেটা অসমবেগ বা অর্থাৎ অসমবেগ হয়ে গেছে, তার মানের পরিবর্তন হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা বলি অসমবেগ। তো আমরা একটু সংজ্ঞাটা পড়ে নিই, সংজ্ঞা থেকে একটু আইডিয়া করি। সংজ্ঞাতে কি বলা আছে? সময়ের সাথে কোনো বস্তুর বেগের মান পরিবর্তিত হলে তাকে অসমবেগ বলে। এখন শুধুমাত্র বেগের মান শুধুমাত্র তার ভ্যালুর জন্য পরিবর্তন হতে পারে না, বরং তার দিকের উপরও কিন্তু সেটা ডিপেন্ডেন্ট। এই কারণে এখানে বলা আছে, দেখো, যে অসমবেগে চলমান কোনো বস্তুর বেগের মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তিত হয়। ঠিক আছে? কোনো বস্তু যদি অসমবেগে চলে তাহলে সেই ক্ষেত্রে তার বেগের মানও চেঞ্জ হতে পারে, সেই বেগের ভ্যালু সেম থেকেও তার যদি দিকটা চেঞ্জ হয়ে যায় তবুও সেটাকে আমি অসমবেগ বলবো। এবং দুইটাই যদি চেঞ্জ হয় তাহলে তো সেটা বলা হবে অবশ্যই। তাহলে শর্তটা হচ্ছে কোনো বস্তু তখনই অসমবেগে চলমান আমি বলবো যখন তার মান অথবা দিক অথবা উভয়ই যদি পরিবর্তিত হয় তখন। এখন অসমবেগে বস্তু যখন চলবে তখন টাইমের সাথে সাথে দেখবে যে তার বেগটা সেম না। মনে করো প্রথম সেকেন্ডে তার বেগটা যদি 2 মিটার পার সেকেন্ড থাকে, পরবর্তী সেকেন্ডে হয়তোবা দেখবো সেটা 3 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, আরো পরবর্তী বেগে হয়তোবা দেখবো তার বেগটা 4 মিটার পার সেকেন্ড আছে। তো এভাবে বস্তুর বেগ কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে বৃদ্ধিও পেতে পারে, আবার উল্টো ঘটনাও ঘটতে পারে যে হ্রাস পাচ্ছে। যে ধরলাম আগে 5 মিটার পার সেকেন্ড ছিল, এর পরবর্তী সেকেন্ডে আমি দেখলাম যে 5 সেকেন্ড না হয়ে সেটা 4 সেকেন্ড হয়ে গেছে, তারপরের সেকেন্ডে ধরলাম আমি 2 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তো এই যে বেগের মানটা, অসমবেগে চলমান বস্তুর যে বেগ আছে সেই বেগের মানটা সেটা বৃদ্ধিও পেতে পারে অথবা হ্রাসও পেতে পারে। এখন কোনো বস্তুর এই অসমবেগে চলমান কোনো বস্তুর বেগের মান যদি ধীরে 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 বৃদ্ধি পায় তাহলে সেই বস্তুটিকে বলা হয় যে সে আসলে ত্বরণে চলছে। কি চলছে? এখানে লেখা আছে, দেখো লাইনটা, যে কোনো বস্তুর বেগ যদি বৃদ্ধি পায় তাহলে বস্তুটি ত্বরণে চলমান। তাহলে ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা এমন একটা প্যারামিটার একটা বস্তুর, যে সময়ের সাথে সাথে আমি যদি দেখি যে কোনো বস্তুর বেগের মানটা ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি বলতে পারি আচ্ছা সেই বস্তুটি ত্বরণে চলমান। এখন ত্বরণটা কেমন বা কেমন না সেটা তো আমরা পরবর্তীতে জানতে পারবো। বাট ত্বরণ সম্পর্কে একটা প্রিলিমিনারি আইডিয়া পেয়ে গেলাম যে ত্বরণ হতে হলে বস্তুটিকে অসমবেগে চলমান হতে হবে। প্রথম ক্রাইটেরিয়া, বস্তু যদি সমবেগে চলে তাহলে সে ত্বরণে চলমান না। একদম সোজা কথা। তাহলে লিখে দিই এটা একটু আমরা, যে সমবেগে চলমান সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য। ঠিক আছে? যদি কোনো বস্তু সমবেগে চলে তাহলে তার ত্বরণ বলে কিছু থাকবে না। কারণ ত্বরণ হওয়ার প্রথম শর্ত তার বেগটা পরিবর্তন হতেই হবে। সেটা সেম থাকলে আমি ত্বরণ বলবো না। তাহলে সমবেগে চলমান হলে ত্বরণ শূন্য। তাহলে অসমবেগের মধ্যে আবার দুইটা ক্রাইটেরিয়া আছে, যে বস্তুটির যদি বেগ ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে সেই বস্তুটিকে বলবো আচ্ছা যেহেতু তার বেগটা চেঞ্জ হচ্ছে এবং তার বেগটা বৃদ্ধি পাচ্ছে, এ কারণে সেই বস্তুটিকে আমি অসমবেগ তো বলবোই,
প্লাস হচ্ছে আমি বলে দিব যে সেই বস্তুটা অ্যাকচুয়ালি ত্বরণে চলমান। একই রকম ভাবে বস্তুর বেগ যদি ধীরে ধীরে সময়ের সাথে সাথে হ্রাস পায়, তাহলে আমাকে বলতে হবে বস্তুটি মন্দনে চলমান। তাহলে দুইটা আলাদা আলাদা ওয়ার্ড পেলাম আমরা, তাই না? এখানে দুইটা আলাদা ওয়ার্ড পেলাম। এই ওয়ার্ডটা কি? একটা হচ্ছে ত্বরণে চলমান, ত্বরণ, আর একটা হচ্ছে মন্দন। যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে যদি দেখা যায় যে তার বেগের মানটা সময়ের সাথে সাথে যত টাইম অতিবাহিত হচ্ছে তার বেগের মানটা যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে বলবো সে ত্বরণে চলমান। আর সময়ের সাথে তার বেগের মানটা যদি ধীরে 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 কমতে থাকে, তাহলে বলবো সেটা হচ্ছে মন্দনে চলমান। তো ত্বরণ এবং মন্দন সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া আমরা পেয়ে গেলাম। তাহলে এখন চলো ত্বরণ এবং মন্দনের সংজ্ঞাটাকে একটু, যেটা আমি বললাম সেভাবে একটু দেখে নিই। সংজ্ঞাতে বলা আছে দেখো, যে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। ত্বরণ কি জিনিস? টাইম যত অতিবাহিত হচ্ছে, টাইমের সাথে সাথে আমি যদি দেখি যে বস্তুর বেগটা হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হারে, কি রেটে বৃদ্ধি পাচ্ছে, সেই রেটটাকে আমরা বলি ত্বরণ। তোমরা আশা করি বেগের সংজ্ঞাটা তোমাদের মনে আছে। বেগ কি ছিল? যে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। বেগ, বা আমি এটাকে যদি ভি বলি আর কি, ভি, ভেলোসিটি, তাহলে ভি সমান ছিল সরণের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরিবর্তনের জন্য কি পরিমাণ বস্তুটির মধ্যে সরণের পরিবর্তন হলো, সেটাকে আমরা বেগ বলছিলাম। সেম ভাবে ত্বরণ, এটাকে আসলে অ্যাক্সিলারেশন বলে। অ্যাক্সিলারেশন, ত্বরণ মানে হচ্ছে কোনো বস্তুর সময়ের সাথে সাথে সরণের, সরি, বেগের যে পরিবর্তনের হার, আচ্ছা বেগের পরিবর্তনের যে হার, সেটাকে আমরা ত্বরণ বলি। এখন আমি একটু আগেই কন্ডিশন পড়লাম যে ত্বরণ যদি হয় তাহলে বেগের মানটা ধীরে 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 বৃদ্ধি পাবে। তাহলে বেগের মানটা যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, অর্থাৎ ডেল্টা ভি যদি পজিটিভ কোনো ভ্যালু হয়, ডেল্টা ভি মানে কি? কোনো কিছু ডেল্টা বা পার্থক্য মানে কি? পরেরটা মাইনাস আগেরটা, তাই না? আমি যদি এভাবে লিখি একটু, ডেল্টা ভি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ইনিশিয়ালি কত তার বেগ ছিল এবং ফাইনালি তার বেগ কত হচ্ছে। এই ফাইনালটা যদি ইনিশিয়ালের থেকেও বড় হয়, তার মানে কি আগে হচ্ছে কম ছিল, এরপরে হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পেলে কি ফাইনালটা বড়, তাহলে ফাইনালটা যদি বড় হয় তাহলে ডেল্টা ভি এর মান কি পজিটিভ হবে। আর ডেল্টা ভি যদি পজিটিভ হয় তখন আমি বলতে পারবো যে ত্বরণ অ্যাকচুয়ালি পজিটিভ হবে। তার মানে আমি তখনই তাকে ত্বরণ বলবো যখন কোনো বস্তুর বেগের মানটা ধীরে 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 সময়ের সাথে যদি বৃদ্ধি পায়, তাহলে সেটাকেই বলা হয় যে বস্তুটি ত্বরণে চলমান। তাহলে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ ডেল্টা ভি যদি প্লাস হয় তবেই হচ্ছে সেটাকে আমি ত্বরণ বলবো। এবং এই সূত্রে যদি আমি বসাই জিনিসটা, টাইম তো আর নেগেটিভ হবে না, টাইম তো অলওয়েজ পজিটিভ। আর ডেল্টা ভিও যদি সাথে সাথে পজিটিভ হয়, তাহলে পজিটিভ ডিভাইডেড বাই পজিটিভ, আলটিমেটলি যে সংখ্যাটা পাবা তুমি সেটা একটা পজিটিভ সংখ্যা পাবা। এই কারণে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। একই রকম ভাবে আমি যদি উল্টা ঘটনা ঘটি বলি, যে মন্দন, মন্দনের সূত্র সেম, মন্দন সমানও সেম, ডেল ভি বাই ডেল টি। বাট এখানে পার্থক্যটা হচ্ছে, আমি কি বললাম, যে যখন বস্তুটির সময়ের সাথে সাথে আগে পেয়ে চলে যাই, যে বস্তুর বেগ হ্রাস পেলে বস্তুটি মন্দনে চলমান। হ্রাস পেলে মানে হচ্ছে ইনিশিয়ালি তার যত ছিল, কিছু টাইম অতিবাহিত হবার পরে আমি যদি দেখি তার বেগের মানটা কমে গেছে আগের থেকে, তাহলে কমে যদি যায় তার মানে ফাইনালটা অবশ্যই ছোট। তাহলে ছোট থেকে যদি বড় মানটা বিয়োগ করো, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে এখান থেকে ডেল্টা ভি এর মান নেগেটিভ পাওয়া গেছে। নেগেটিভ। তো যদি নেগেটিভ পাওয়া যায়, ডেল্টা ভি যদি নেগেটিভ পাওয়া যায়, টাইম তো অলরেডি পজিটিভ আগে থেকেই, তাহলে নেগেটিভ একটা ভ্যালুকে পজিটিভ দ্বারা ভাগ করলে আলটিমেটলি আমি কিন্তু এ এর ভ্যালু আসলে নেগেটিভ পাবো। এই কারণেই এখানে বলা হচ্ছে যে মন্দন অ্যাকচুয়ালি আর কিছুই না, মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। এবং তার সংজ্ঞা থেকেও বোঝা যায় যে সময়ের সাথে সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ঠিক আছে? যদি বেগ ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে সেটা ত্বরণ বলে, যদি বেগ ধীরে ধীরে কমে যায় তাহলে সেটা মন্দন বলে। সোজা কথায় সূত্র সেম, যে বেগের পরিবর্তনের হারকেই সোজা কথায় ত্বরণ বলে। তো ত্বরণটা যদি পজিটিভ হয়, সরি, বেগের পরিবর্তন যদি পজিটিভ হয়, অর্থাৎ বেগ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, সেটাকে আমি ত্বরণ নাম দিচ্ছি। আর বেগের এই পরিবর্তনটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ বেগ যদি ধীরে ধীরে হ্রাস পায়, তাহলে সেই ত্বরণটাকে আমরা এক্সট্রা একটা নাম দিচ্ছি, এটাকে বলা হয় মন্দন। ইংলিশে এটাকে বলা হয়, ত্বরণকে বলা হয় অ্যাক্সেলারেশন। ওই অ্যাক্সেলারেশনের এই এ যে আছে, এই যে এ, এই এ থেকে অ্যাকচুয়ালি ত্বরণের
নোটেশনটা নেওয়া হয়েছে যে ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। একইভাবে তুমি যদি মন্দনের কথা খেয়াল করো, মন্দনের হচ্ছে ২ রকম নাম আছে। একটা কোথাও, কোথাও ডিসেলারেশন বলা হয় আর কোথাও, কোথাও রিটার্ডেশনও বলা হয়। ২ টা সেম জিনিস। বাট যেহেতু ত্বরণ এবং মন্দনের সংজ্ঞাগত পার্থক্য একটাই, যে একটা হচ্ছে বেগ ধীরে, ধীরে বৃদ্ধি পাচ্ছে, একটা হ্রাস পাচ্ছে। তো একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে। এ কারণে মন্দনকে আলাদাভাবে কোনো নোটেশন বা আর বা ডি দেয়া হয়নি। ওই ত্বরণের যে নোটেশন এ আকারেই রাখা হয়েছে। শুধুমাত্র আমরা মনে রাখবো একটা জিনিস, যে যখনই বস্তুর বেগ ধীরে, ধীরে হ্রাস পাবে, তো সেই জায়গাটাতে ত্বরণের মানটা আমাকে নেগেটিভ বসাতে হবে। সহজ কথা। নেগেটিভ বসালে আমার কাজ শেষ। এখন দেখো এখানে একটা ইম্পোর্টেন্ট কথা বলা আছে। এই নোট দিয়ে দিয়েছি আমি। এই নোট টাইপে আমি যতগুলো কথা লিখে দিব, আমরা যতদিন ক্লাস করব, এই নোট কথাগুলো কিন্তু ভালো মতো বোঝার ট্রাই করতে হবে। তাহলে জিনিসগুলা অনেক, অনেক তোমার কমপ্লেক্স প্রবলেমে এই ছোট, ছোট এই লিখাটা তোমার অনেক কাজে দিবে। কি লেখা আছে একটু পড়ে দেখি আমরা, যে ত্বরণ একটি ভেক্টর রাশি। ত্বরণ কি একটা ভেক্টর রাশি? কেন ভেক্টর রাশি? দেখো, ত্বরণের যে সংখ্যাটা ওইখানে কি দ্রুতি বলা আছে কোথাও? তোমাকে কি বলা আছে যে দ্রুতি বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বা হচ্ছে দ্রুতি হ্রাসের হারকে মন্দন বলে? বলা নেই, এখানে কিন্তু বেগ বলা আছে। তাহলে বেগ তো নিজেই একটা ভেক্টর রাশি। তাহলে বেগের পরিবর্তনে যে হার পাবো আমি, সেটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। এই কারণে ভেক্টর আকারে এটাকে বলা হয় হবে যে ত্বরণ ইকুয়ালস টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। এটা হচ্ছে ত্বরণের অ্যাকচুয়াল সূত্র ভেক্টর পদ্ধতিতে। তাহলে আমি এটা হচ্ছে মান আকারে লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য। বাট অ্যাকচুয়াল যদি আমি সূত্রটা লিখতে চাই, যে ভেক্টর হচ্ছে ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, এ কারণে আমি এইভাবে হচ্ছে সূত্রটাকে লিখতে পারবো। এখন দেখো, এখানে আরেকটা লাইন বলা আছে, এটা তো বলা আছে ভেক্টর রাশি, যে বেগ বৃদ্ধি পেলে ত্বরণ গতির দিকেই থাকে। বেগ যদি বৃদ্ধি পায়, তাহলে যেদিকে বস্তুটি চলছিল সেই দিকেই হচ্ছে ত্বরণটা কাজ করে, ত্বরণের ডিরেকশনটা সেম দিকেই থাকে। বাট বেগ হ্রাস পেলে ত্বরণ গতির বিপরীত দিকে থাকে। আলটিমেটলি নেগেটিভ তো তাই বোঝায়, তাই না? মনে করো একটা বস্তু এই দিক বরাবর যাচ্ছে, এর ধীরে ধীরে যদি বেগের মানটা বৃদ্ধি পায়, তার মানে অবশ্যই বেগের বৃদ্ধিটা পাচ্ছে একই ডিরেকশনে। এই কারণেই তো সে হচ্ছে ধীরে 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 তার বেগটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে ত্বরণ যদি সেম ডিরেকশনে কাজ করে, তাহলেই এর বেগটা সময়ের সাথে 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 বাড়তে থাকবে। বাট বস্তুটি চলছে এদিকে, তার ত্বরণটা কাজ করছে এই দিকে, নেগেটিভ ডিরেকশনে। তাহলে নেগেটিভ যদি ডিরেকশন হয়, তখন আমি বলতে পারি সেই বস্তুটি অ্যাকচুয়ালি মন্দনে চলমান, কারণ ত্বরণ যেটা হচ্ছে বেগটা যেটা বৃদ্ধি করে, সেটা উল্টো দিকে কাজ করছে। এবং উল্টো দিকে কাজ করার কারণে, উল্টো দিকে কাজ করার কারণে আমি বলতে পারবো যে এই যে বস্তুটি যে হচ্ছে এদিকে চলছিল, তার বেগের মানটা হ্রাস পাবে, বা এটা ঋণাত্মক ত্বরণ তার দিকে কাজ করতেছে, এবং ঋণাত্মক ত্বরণটাকেই আমরা কি বলছি? মন্দন বলছি। এ কারণে এই লাইনটা মনে রাখতে হবে যে বস্তুর যদি বেগ বৃদ্ধি পায়, তাহলে ত্বরণ গতির দিকেই থাকে, গতির দিকেই কাজ করে। এবং বেগ যদি হ্রাস পায়, তাহলে ত্বরণ গতির বিপরীত দিকে কাজ করে। এই জিনিসটাকে আমরা ভেক্টর পদ্ধতিতেও বলতে পারি, যে যখন গতির দিকে থাকে, তখন হচ্ছে ত্বরণের যে ভেক্টর আছে, তার সাথে তুমি যদি বেগের ভেক্টরকে ডট গুণ করো, এই গুণফলের মানটা গ্রেটার দেন 0 পাওয়া যাবে। গ্রেটার দেন 0 মানে পজিটিভ একটা সংখ্যা পাওয়া যাবে, তাই তো? দুটো যদি সেম ডিরেকশনে কাজ করে, তাহলে অবশ্যই সেটা একটা ধনাত্মক সংখ্যা পাওয়া যাবে যদি তুমি ডট গুণ করো। বাট তুমি যদি দেখো যে ত্বরণ আর তোমার বেগ বিপরীত দিকে, অর্থাৎ বস্তুটির উপর যদি মন্দন কাজ করে, তাহলে দেখা যাবে যে আমি যদি এই ত্বরণের সাথে এই বেগের ডট গুণ করি, তাহলে সেটা 0 থেকে একটা ছোট ভ্যালু দেবে, অর্থাৎ নেগেটিভ একটা ভ্যালু দিবে, কারণ দুইটা বিপরীত দিকে কাজ করছে। বোঝা গেছে? তো সেম ডিরেকশনে কাজ করলে তাদের ডট গুণফলের মানটা পজিটিভ পাওয়া যাবে, বিপরীত দিকে কাজ করলে তাদের ডট গুণফলের মানটা নেগেটিভ পাওয়া যাবে। এই লাইনটা বুঝলে আমাদের হচ্ছে কিছু কিছু ম্যাথে হেল্প হবে আর কি, কিছু কিছু প্রবলেমে আমাদের অনেক হেল্প হবে। তাহলে এই লাইনটা জাস্ট মনে রাখি আমরা, যখন বস্তুটি ত্বরণে চলমান, অর্থাৎ তার বেগ যদি বৃদ্ধি পায়, তখন হচ্ছে ত্বরণ এবং বেগের ডট গুণফলের যে ভ্যালুটা সেটা ধনাত্মক। এবং যখন বস্তুটি মন্দনে চলমান, অর্থাৎ বেগ তার হ্রাস পায়, তখন ত্বরণ এবং যে বেগ আছে তাদের দুটো ভেক্টরের যদি আমি ডট গুণ করি, তাহলে সেটা অবশ্যই একটা নেগেটিভ সংখ্যা বা লেস দেন 0 পাওয়া যাবে। তো এই হচ্ছে ত্বরণ কি জিনিস, মন্দন কি জিনিস, এবং এর সামান্য একটু ব্যাখ্যা। এরপরে আসো, আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এই ত্বরণের যে ভ্যালুটা বললাম, সেটাও তো বেগের মতো সম বা অসম হতে পারে।
বেগ যেমন আমরা বললাম যে বেগ হচ্ছে সমবেগ হতে পারে, সব সময় একই বেগে বস্তুটি চলছে। অর্থাৎ সমান সময় যদি হচ্ছে ১ সেকেন্ডে তার যে অতিক্রান্ত দূরত্ব, ধরলাম ১ সেকেন্ডে ২ মিটার যাচ্ছিল, পরের সেকেন্ডেও ২ মিটার, তারপরের সেকেন্ডেও ২ মিটার। অর্থাৎ সময়ের সাথে বস্তুটি যেহেতু সরণটা সেম হারে চেঞ্জ হচ্ছে, তখন সেটাকে আমি বলি সমবেগ। একই রকমভাবে সময়ের সাথে কোনো বস্তুর বেগ যদি সেম হারেই চেঞ্জ হয়, তাহলে সেটাকে বলা হয় সমত্বরণ। চেঞ্জটা বলতে যদি পজিটিভ ডিরেকশনে হয় তাহলে সেটা সমত্বরণ হবে, আর যদি নেগেটিভ ডিরেকশনে হয় তাহলে সেটা সমমন্দন হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, আগে সংজ্ঞাটা পড়ে নিই। দেখো কি বলেছে সংজ্ঞাটা, যে কোনো বস্তুর বেগ সময়ের সাথে সমান হারে যদি বৃদ্ধি পায়, সমান হারে বৃদ্ধি পেলে ওই বস্তুর ত্বরণকে সমত্বরণ বলে। তাহলে সমত্বরণের কনসেপ্টটা কি? সম মানে সমান, ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, মানে সব সময় হচ্ছে সমানভাবে চলবে। ঠিক আছে, এটাকে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলা হয়। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলতে সমান সময়ে তোমার যে বেগটা যেই পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল প্রত্যেক সেকেন্ডে সেম পরিমাণ বৃদ্ধি হবে। একটা উদাহরণ দিয়েছি আমি, দেখো মুক্তভাবে পরন্ত বস্তুর গতিতে যে ত্বরণ কাজ করে সেটাকে আমরা সমত্বরণ বলতে পারি। অর্থাৎ ভূমি থেকে, ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতা থেকে তুমি যদি একটা বস্তুকে ফেলে দাও, আমরা কি জানি সবসময় সে অভিকর্ষের টানে নিচের দিকে পড়বে, এবং তার উপর যে ত্বরণটা কাজ করে সেই ত্বরণটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যার মান কত? 9.8 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করো, আমি যদি বলি যে বস্তুটিকে আমি এখান থেকে হচ্ছে ফেলে দিলাম, এটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভূমি, বাঁকা হয়ে গেছে লাইনটা। তো এখান থেকে তুমি নিচের দিকে ফেলে দিচ্ছ, তো এই জায়গায় তার বেগের মানটা আমি ধরলাম হচ্ছে 0 ছিল, তোমার বেগের মান 0। যখন হচ্ছে সে 1 সেকেন্ড অতিবাহিত করে ফেলবে, তার বেগের মানটা তুমি যদি ক্যালকুলেট করো দেখবে যে 9.8 মিটার পার সেকেন্ড পাওয়া আছে। অর্থাৎ সময় যদি 1 সেকেন্ড মাত্র অতিবাহিত হয়, তার মানে তার বেগটা 9.8 মিটার পার সেকেন্ড হয়ে যায়, জিরো থেকে বেড়ে 9.8। এর পরবর্তীতে আবার যদি 1 সেকেন্ড তুমি অতিবাহিত করো, তাহলে এর বেগটা হয়ে যাবে 9.8 ইন্টু 2, তার মানে হচ্ছে 19.2 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো, দেখো যে প্রত্যেক 1 সেকেন্ড ইন্টারভালে সমান সমান সময়ে তার বেগের যে চেঞ্জটা কতটুকু এসেছে। কিভাবে বের করবো চেঞ্জ? চেঞ্জ বলতে হচ্ছে লাস্টেরটা বিয়োগ আগেরটা, তাহলে 9.8 মাইনাস 0 যদি করি, তাহলে প্রথম সেকেন্ডে তার বেগের মানটা 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। একই রকমভাবে পরের দ্বিতীয় সেকেন্ডে তার বেগটা বৃদ্ধি পেয়েছে কত? 19.2 থেকে 9.8 বাদ দাও, তাহলে 19.2 মাইনাস 9.8, এটাও দেখবে যে 9.8 মিটার পার সেকেন্ডই আসছে। মানে ঘটনাটা হচ্ছে, যেহেতু প্রত্যেক 1 সেকেন্ড পর পর আমি যদি হিসাব করে দেখি যে তার বেগের মানটা সেম হারেই চেঞ্জ হচ্ছে, সেম পরিমাণ চেঞ্জ হচ্ছে, তাহলে সেই বস্তুর যে ত্বরণটা, সেই ত্বরণটাকে আমরা বলবো হচ্ছে সমত্বরণ। তাহলে এটাকে লেখা হয় কিভাবে, যে যেহেতু 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, অতএব তার ত্বরণটা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধির হার, আমরা কি জানি 9 পয়েন্ট বেগের পরিবর্তন এ সমান হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইড বাই টাইমের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন হলো কত? 9.8, প্রত্যেক সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে 9.8, এবং তাতে অতিবাহিত সময় কত? 1 সেকেন্ড করে প্রত্যেক 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে, তাহলে 9.8 কে 1 দ্বারা ভাগ করলে আমি 9.8ই পেয়ে যাব, এবং এককটা মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, মানে হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটাই হচ্ছে তোমার ত্বরণের ভ্যালু, যেটাকে আমরা আসলে জি নামে নামকরণ করি, অভিকর্ষ ত্বরণ। এগুলো তোমরা 9-10-এ শিখে এসেছো, এ কারণে আমি এত ডিটেলসে ব্যাখ্যা দিতে যাচ্ছি না, ঠিক আছে? যে অভিকর্ষের টানে যদি মুক্তভাবে একটা বস্তু নিচের দিকে পড়তে থাকে, তাহলে তার ত্বরণের মানটা 9.8 হয়, এবং এটা কিন্তু একটা সমত্বরণের উদাহরণ, কারণ বেগের মানটা একটা নির্দিষ্ট সময় পর পর সেম হারে বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা দেখালাম। সেম জিনিসটা যদি উল্টো ঘটে, উল্টো বলতে তুমি এই বস্তুটাকে এখন উপর থেকে না বরং নিচ থেকে উপরে তুমি যদি নিক্ষেপ করো, দেখো তখন আমরা সমমন্দন ঘটনাটা পাবো। সমমন্দনের সংজ্ঞাটা একবার পড়ে নিই, যে কোনো বস্তুর বেগ সময়ের সাথে, এই বেগটা যদি সময়ের সাথে সমান হারে হ্রাস পায়, তাহলে ওই বস্তুর মন্দনকে আমরা সমমন্দন বলি। একটা বস্তু হচ্ছে নিচে থেকে আছে, নিচে থেকে খাড়া উপরের দিকে হচ্ছে বস্তুটাকে তুমি নিক্ষেপ করলে, তখন কি, যেহেতু অভিকর্ষ তাকে নিচের দিকে টানছে এবং তুমি অভিকর্ষের টানের বিপরীত দিকে বস্তুটিকে ওঠাচ্ছ, তার মানে অবশ্যই তার বেগের মানটা ধীরে 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 কমা শুরু করবে এবং হ্রাস পাওয়া শুরু করবে। তো এ কারণেই কত হারে হ্রাস পাবে, আমি যদি সেম চিত্রে একটু দেখানোর ট্রাই করি,
এটা হয়ে যাবে, ধরলাম যে আমি বস্তুটিকে এখানে ছিল, এখান থেকে আমি 19.2 মিটার পার সেকেন্ডে বেগে নিক্ষেপ করছি। আমি একই ভ্যালুটা ধরছি, 19.2 মিটার পার সেকেন্ড থেকে উপরে দিকে নিক্ষেপ করছি। 1 সেকেন্ড যদি অতিবাহিত হয়ে যায়, তুমি দেখবে তার বেগের মানটা অভিকর্ষ ত্বরণের সমপরিমাণ কমে যাবে। অর্থাৎ 1 সেকেন্ড পরে তার বেগটা হয়ে যায় 9.8, 1 সেকেন্ড পরে। আর পরবর্তী 1 সেকেন্ড পরে তার বেগের মানটা 0 হয়ে যায়, একেবারে শূন্য। অর্থাৎ উঠতে উঠতে পরবর্তী দ্বিতীয় সেকেন্ড পরে তার বেগটা একবারে 0 হয়ে যাবে, কারণ এর জিনিসটার উল্টায় গেছি আমি এই কারণে। তো খেয়াল করো তো এর বেগের পরিবর্তনটা কতটুকু। আমি এখানে মাঝখানে লিখে দিই, বেগের পরিবর্তন মানে কি, পরেরটা মাইনাস আগেরটা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তার প্রথমে 1 সেকেন্ডের কথা খেয়াল করো, প্রথমে হচ্ছে 19.2 ছিল, শেষে হচ্ছে 9.8 হলো, তাহলে ফাইনালটা মাইনাস আগেরটা যদি করো, তাহলে 9.8 মাইনাস 19.2, তো আলটিমেটলি আসবে মাইনাস 9.8। এটা খেয়াল করো, এখানে যে বেগের যে পরিবর্তনটা সেটা কিন্তু নেগেটিভ ডিরেকশনে, কারণ হচ্ছে ত্বরণটা কাজ করছে নিচের দিকে এবং তুমি বস্তুকে নিক্ষেপ করছো উপরের দিকে। এই যে আমি একটু আগে বললাম যে ত্বরণ এবং হচ্ছে তোমার যে বেগ, সেটা যদি দুইটা বিপরীত ডিরেকশনে হয়, তাহলে এই ক্ষেত্রে তোমার যে ভ্যালুটা তুমি পাবা সেটা কিন্তু লেস দেন 0 পাওয়া যাবে, মানে নেগেটিভ একটা সংখ্যা পাওয়া যাবে। তো এখন খেয়াল করো, আমি যদি দেখি যে বেগের মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড উপরের দিকে কাজ করছে এবং ত্বরণ কাজ করছে হচ্ছে নিচের দিকে, এ কারণে আমি বলতে পারি এখানে যে ত্বরণের যে ভ্যালুটা সেটা হচ্ছে বেগের পরিবর্তন ডেল্টা ভি ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন ডেল্টা টি। ডেল্টা ভি কত, -9.8, এবং কত সেকেন্ড সময়ের মধ্যে ঘটনাটা ঘটছে, 1 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে মন্দনের ভ্যালু যখন তুমি খাড়া উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করবে তখন। দেখো আশা করি বোঝা গেছে। এখানেও 9.8 হবে, এটা যদি বিয়োগ করো 9.8 তো পাবা, তাই না? পরেরটা মাইনাস আগেরটা তুমি যদি করো, এখানে 0 মাইনাস 9.8 আলটিমেটলি -9.8 মিটার পার সেকেন্ডই পাওয়া যাবে। তার মানে প্রত্যেক সেকেন্ড পর পর, 1 সেকেন্ড পর পর যদি আমি একটু খেয়াল করি, আমি দেখতে পাচ্ছি যে বেগের যে মানটা হচ্ছে সময়ের সাথে সাথে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এ কারণেই বলা হয় কোনো বস্তুর বেগ যদি সময়ের সাথে সাথে হ্রাস পায় এবং সেটা সেম হারে হ্রাস পায়, তাহলে সেটাকে আমি বলতে পারি অসম ত্বরণে চলমান, সম মন্দনে চলমান। উল্টা বললাম, যদি বেগের পরিবর্তনটা পজিটিভ ডিরেকশন হয়, অর্থাৎ বেগ যদি সময়ের সাথে সমান হারে পরিবর্তন হয় বা বৃদ্ধি পায়, তাহলে সমত্বরণ, সমান হারে যদি কমে যায় তাহলে সেটা সমমন্দন। তো এই গেল সমত্বরণ ও সমমন্দন। এরপর আমরা দেখব যদি সমান হারে না হতো তাহলে সেটা তো অবশ্যই অসম হবে, এবং যেটা হচ্ছে পরবর্তী পেজে দেওয়া আছে যে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। যদি আমি হচ্ছে দেখি যে একটা গাড়ির বেগ প্রথম সেকেন্ডে যতটুকু বৃদ্ধি পেল, পরের সেকেন্ডে সে যদি আরো বৃদ্ধি করে, তাহলে সেই ক্ষেত্রে সেই বেগটা হবে অসম ত্বরণ। তার কোনো বস্তুর বেগ সময়ের সাথে সাথে সমান হারে বৃদ্ধি না পেলে, মানে কি, মানে হচ্ছে সময়ের সাথে ত্বরণ ভিন্ন ভিন্ন যদি হয়, তাহলে ওই বস্তুর ত্বরণকে অসম ত্বরণ বলে। ঠিক আছে, ওই বস্তুর ত্বরণকে কখন অসম ত্বরণ বলবো, যখন হচ্ছে আমি দেখব যে এক এক টাইমে তার ত্বরণের ভ্যালুটা এক এক রকম। উদাহরণ দিই একটা, মনে করো একটা গাড়ি আছে, তার ইনিশিয়ালি তার বেগ ছিল হচ্ছে 0, সে এখান থেকে চলাচল শুরু করছে এবং 1 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর, 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর তার যে বেগের মানটা সেটা হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। পরবর্তী 1 সেকেন্ডে যদি তার বেগটা 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে খেয়াল করো আমাদের কি দরকার, ত্বরণ বের করা দরকার। ত্বরণ কিভাবে বের করি আমরা, ত্বরণ বের করার রুল হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে আমরা হচ্ছে শেষটা বিয়োগ আগেরটা বের করি বেগের পরিবর্তনের জন্য। তাহলে ত্বরণ, এই ক্ষেত্রে ত্বরণ কত, ত্বরণ মানে হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি। তো এখানে বেগের পরিবর্তন কত, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 2 মাইনাস 0 ডিভাইড বাই 1 সেকেন্ড, 1 সেকেন্ডের ঘটনা বলছি আমি, তাহলে আলটিমেটলি বের হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? ত্বরণের মানটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রথম সেকেন্ডে। দ্বিতীয় সেকেন্ডে যদি খেয়াল করি আমরা, দ্বিতীয় সেকেন্ডের ত্বরণের মানটা হবে পরেরটা মাইনাস আগেরটা, 5 মাইনাস 2 ডিভাইড বাই কত, 1 সেকেন্ডের ঘটনা,
তার মানে 3। তোমরা দেখো, তুমি যদি খেয়াল করো একটু, যে প্রথম সেকেন্ডে ত্বরণের মান ছিল 2, পরবর্তী সেকেন্ডে ত্বরণের মান ছিল হচ্ছে 3। কখন হবে এটা? মনে করো তুমি বাইক চালাচ্ছ, বাইক চালাতে চালাতে তোমার হাতে, ডান হাতে যে অ্যাক্সিলারেটর থাকে, তো অ্যাক্সিলারেটরে তুমি যদি হচ্ছে আস্তে করে হচ্ছে একটু মুভ করতে থাকো, তাহলে প্রথমে হচ্ছে বেগের মানটা ধীরে ধীরে বৃদ্ধি হবে। তুমি যদি জোরে করে দাও, হঠাৎ করে যদি তুমি যে জোরে করে দাও, তখন কিন্তু বেগের রেটটা চেঞ্জ হয়ে যাবে। এটা হয়তো বা সেটাই হয়েছে, যে গাড়ির ক্ষেত্রে প্রথমে অ্যাক্সিলারেটরে আমি হচ্ছে যেভাবে চাপ দিচ্ছিলাম, আমি পরবর্তী 1 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর আমার চাপের মানটা যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু আমার বেগটা ধীরে ধীরে বেশি করে বৃদ্ধি পাবে। তো এটাই হচ্ছে এখানে হচ্ছে, যে প্রথম সেকেন্ডে যে ত্বরণটা হচ্ছিল 2 মিটার/সেকেন্ড, পরবর্তী সেকেন্ড থেকে সেই ত্বরণের মানটা হয়ে যাচ্ছে 3 মিটার/সেকেন্ড। তাহলে আশা করি বুঝতে পারা গেছে যে অসম ত্বরণটা কি। এবং দেখো, এটা কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্ট। কিভাবে? প্রথম সেকেন্ডে আমাকে যদি বলে হচ্ছে সমত্বরণে চলমান, আমি উল্টা কথা বলছি আগে, প্রথমে আমাকে যদি বলে সমত্বরণে চলমান একটা বস্তুর তোমার ত্বরণের মানটা বলো, সমত্বরণে চলমান। আমি যদি বলি যে একটা বস্তু হচ্ছে অভিকর্ষের টানে উপর থেকে নিচের দিকে পড়ছে, আমাকে বলা হলো যে দ্বিতীয় সেকেন্ডে তার ত্বরণটা কত, বেগ না, ত্বরণটা কত। তো ত্বরণ তো সবসময় 9.8 মিটার/সেকেন্ড হবে। দ্বিতীয় সেকেন্ড হোক, পঞ্চম সেকেন্ড হোক, দশম সেকেন্ড হোক, সে যদি নিচের দিকে স্টিল পড়তে থাকে, তাহলে যে কোনো সময়ে যদি আমাকে বলে যে ত্বরণের মানটা কত, সবসময় কিন্তু সেমই হবে। কিন্তু আমাকে যদি বলা হয় যে অসম ত্বরণে চলমান একটা বস্তুর ত্বরণের মান বলো, তাহলে আমাকে এক্স প্রথম সেকেন্ডে বললে আমি একটা মান পাবো, দ্বিতীয় সেকেন্ডে বললে আরেকটা মান পাবো, হয়তো বা থার্ড সেকেন্ডে বলে আরো কোনো একটা ভ্যালু পাবো, উল্টাপাল্টা, মানে চেঞ্জ আসতেছে। তার মানে একটা কথা বলতে পারি আমরা, যে সমত্বরণ বা সমমন্দন যেটা আমরা বলছি, এই সমত্বরণের জিনিসটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে সময়ের উপর নির্ভরই করে না। তার মানটা যেহেতু সমান, তুমি যে কোনো টাইমে আমাকে আস্ক করো, আমার ভ্যালুটা সেমই আসবে, টাইমের উপর ডিপেন্ডেন্ট না। সেম ভাবে সমমন্দন, টাইম ইন্ডিপেন্ডেন্ট, সময়ের উপর নির্ভরশীল না। ইংলিশে দেখলাম সময়ের উপর নির্ভরশীল না এরা। বাট আমি যদি এদের কথা বলি, অসমতরণ বা অসমমন্দন, তাহলে এরা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট মানে সময়ের প্রতি নির্ভরশীল, সময়ের উপর নির্ভরশীল। সেম ভাবে এটাও টাইম ডিপেন্ডেন্ট। যদি দেখা যায় যে টাইমের টি এর ভ্যালু, টাইমের ভ্যালু বসানোর পরে একটা বস্তুর ক্ষেত্রে ত্বরণের মানটা ভিন্ন ভিন্ন আসতেছে, একটা সেকেন্ডে একরকম, অপর সেকেন্ডে আরেক রকম, যদি ভিন্ন ভিন্ন আসে, তাহলে সেই ত্বরণটাকে আমরা বলবো অসমত্বরণ। সেম ভাবে যদি একটা মন্দনের ক্ষেত্রে আমি যদি দেখতে পাই যে কোনো একটা বস্তুর সময়ের সাথে সমান হারে হ্রাস পাচ্ছে না, অর্থাৎ সময়ের সাথে যদি আমি মন্দনটা ভিন্ন ভিন্ন পাই, এক এক টাইমে যদি এক এক রকম পাই, তাহলে সেই ত্বরণটাকে আমি বলবো, সেই মন্দনটাকে আমি বলবো বস্তুর অসম মন্দন, কারণ এটা টাইমের উপর ডিপেন্ডেন্ট। বাট যদি আমি টাইমের মান বসিয়ে দেখি যে যে কোনো টাইমের মানই বসে না কেন, তার মানটা সবসময় সেম ভ্যালু দিচ্ছে, তাহলে সেই ত্বরণটাকে বা সেই মন্দনটাকে আমি সমত্বরণ বা সমমন্দন বলবো। তো এই হচ্ছে সম এবং অসম ত্বরণের যে কনসেপ্টটা। এখন আমরা আসবো আমাদের এই ক্লাসে জরুরি কিছু দুইটা জিনিস, সেটা হচ্ছে আমরা যেমন গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ পড়ছিলাম, সেরকমভাবে আমরা ত্বরণের ক্ষেত্রে গড় ত্বরণ এবং তাৎক্ষণিক ত্বরণ জিনিসটা পড়বো। তো চলো গড় ত্বরণের যে সংজ্ঞাটা এটা একটু পড়ে নিই, কি বলা আছে। গড় ত্বরণ বলা আছে, দেখো, যে কোনো সময় ব্যবধানে, যে কোনো সময় ব্যবধানে কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তন এবং পরিবর্তনের জন্য ব্যয়িত যে সময় আছে, সেই সময়ের যে ভাগফল, তাকে গড় ত্বরণ বলে। তার মানে হচ্ছে আমি যদি একটা টাইম ইন্টারভাল কল্পনা করি, ধরলাম যে একটা বস্তু এই জায়গায় আছে, সে এখান থেকে এখানে যেতে চায়, এটা 1 নম্বর পয়েন্ট ইনিশিয়াল, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এবং এখানে যখন সে ছিল তখন টাইমের মান যদি তার t1 হয়, এখানে যখন ছিল তখন টাইমের মান যদি t2 হয়, এবং এই জায়গায় এই বিন্দুতে যখন সে ছিল তার বেগের মান যদি v1 হয়, এই পয়েন্টে যখন ছিল তার বেগের মান যদি v2 হয়, তাহলে গড় ত্বরণের সংজ্ঞা অনুসারে কি বলেছে,
যে কোনো সময় ব্যবধানে কোনো গতিশীল বস্তুর যে বেগের যে পরিবর্তনটা আছে, এই বেগের পরিবর্তনকে আমি যদি টোটাল টাইম কতটুকু আমার অতিবাহিত হলো, সেই টোটাল টাইম অতিবাহিত টাইমটা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে যেই ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার ভাগফলকে গড় ত্বরণ, অর্থাৎ গড়ে আমি কত ত্বরণে চলেছি। খেয়াল করো, এর আগে যখন আমরা অসম ত্বরণ পড়লাম, আমরা কি জানছি? আমরা জানছি যত হচ্ছে সময় অতিবাহিত হচ্ছে, এক এক টাইমে তার কিন্তু বেগটা একই রকম এবং তার ত্বরণটাও একই রকম। তাহলে এক সময় সে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছে, আরেক সময় সে 3 মিটার পার সেকেন্ড ত্বরণে চলছে, আরেক সময় হয়তো বা সে 4 মিটার পার সেকেন্ড ত্বরণে চলবে। বাট আমি যদি বলতাম যে এই বস্তুটি গড়ে তাহলে কত ত্বরণে চলেছে, এটা যদি বের করতে চাই, অর্থাৎ আমি সমগ্র ত্বরণকে যদি একটা গড় ত্বরণে কনভার্ট করতে চাই, যে গড়ে মোটামুটি সে এই ত্বরণে যদি চলতো, তাহলে সেম টাইমে সে সেম জিনিসই ট্রাভেল করতো, সেম দূরত্ব ট্রাভেল করে চলে আসতো। তাহলে সেই জিনিসটাই আমি বলছি যে ইনিশিয়ালি সে এক জায়গায় ছিল, সে ফাইনালি আরেক জায়গায় যাচ্ছে। এর কারণে তার যে বেগের পরিবর্তন কত, v2 মাইনাস v1, এবং এতে তার যে সময়টা চেঞ্জ হচ্ছে সেটা কি t2 মাইনাস t1। আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে t2 মাইনাস t1 কখন হয় এবং t1 প্লাস t2 কখন হয়, এটা কিন্তু তোমাকে ম্যাথ দেখে বুঝতে হবে। তাহলে এই দুইটাকে যদি ভাগ করি, এটাকেই বলা হচ্ছে গড় ত্বরণ, এবং গড় ত্বরণকে আমি লিখব এ অ্যাভারেজ। ঠিক আছে, গড় ত্বরণের সংজ্ঞাটা অনুসারে সূত্রটা ঠিক আছে কিনা দেখো, যে কোনো একটা গতিশীল বস্তুর বেগের পরিবর্তনকে ওই পরিবর্তনের জন্য ব্যয়িত যে সময় আছে তাকে দ্বারা আমি ভাগ করি, তাহলে সেই যে ভাগফল, সেই ভাগফলটাকে আমরা বলবো যে বস্তুটি অ্যাকচুয়ালি গড় ত্বরণে চলমান। তো যেহেতু আমি অলরেডি শিখে গেছি যে ত্বরণ আর মন্দন আসলে দুইটা আলাদা কোনো জিনিস না, শুধুমাত্র মন্দনের সামনে যদি একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিই তাহলে সেটা ত্বরণে কনভার্ট হয়ে যাবে। আলটিমেটলি মন্দন হচ্ছে এক প্রকার ঋণাত্মক ত্বরণ। তাহলে এরপর থেকে যাই পড়বো আমরা, গড় ত্বরণ পড়লে গড় মন্দন পড়ার দরকার নেই। তাহলে শুধু যখনই তুমি মন্দন বের করবা, শুধু যে ত্বরণের ভ্যালুটা আছে, যে মন্দনের ভ্যালুটা, তার সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। এখন দেখো, এই জিনিসটাকে যদি আমি হচ্ছে ভেক্টর আকারে লিখি, তাহলে কিভাবে লেখা যায়? ভেক্টর একই রকম ভাবে আমি লিখতে পারি এ অ্যাভারেজ সমান v2 মাইনাস v1, যেহেতু ভেক্টর একটা v একটা ভেক্টর রাশি, তাহলে এ অ্যাভারেজ সমান v2 বাই v1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, কারণ এটা তো আর ভেক্টর, টাইম তো আর ভেক্টর রাশি না। তাহলে এইভাবে কিন্তু ভেক্টর পদ্ধতি তুমি বলতে পারো, বা এটাকে আমি আরো সহজে লিখতে পারি এ অ্যাভারেজ সমান এই এতক্ষণ ধরে যে সূত্রটা পড়ছিলাম ডেল ভি বাই ডেল টি, এভাবে লিখলেও হবে। কিন্তু এখন কথা হচ্ছে, তাহলে তো এই যে সূত্রটা হলো, এই সূত্রটা তো ত্বরণের যে বেসিক সূত্র তার মতোই হয়ে গেল, তাহলে চেঞ্জটা আসলো কোথায়? চেঞ্জটা আসলে আসবে না, যে দুইটার ক্ষেত্রে সেমই হবে। যখন একটা বস্তু, কোনো একটা বস্তু যদি সবসময় সমত্বরণে চলে, তাহলে তার গড় ত্বরণ আর সমত্বরণ আসলে আলাদা কোনো জিনিস না, সেম জিনিস, সেম জিনিসই মিন করে। এটাই লিখেছি আমি, দেখো, সমত্বরণে চলমান কোনো বস্তুর গড় ত্বরণের মান সবসময় ধ্রুব হয়। ত্বরণের মান ধ্রুব মানে কি? সমত্বরণ তো না, এটাই বলছে যে সমত্বরণে যদি আমি একটা বস্তুকে চালাই, তাহলে তখন যে তার ত্বরণের মানটা পাওয়া যাবে, এবং সেই সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে যদি আমি গড় ত্বরণের মানটা বের করি, সেম মানটাই পাওয়া যাবে। এই কারণে সূত্রের মধ্যে তুমি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ না, কারণ সমত্বরণের ক্ষেত্রে যে ভ্যালুটা আসবে, তুমি যদি হচ্ছে গড় ত্বরণ বের করো, সেম ভ্যালুটাই সে দিবে। এই কারণে সূত্র কিন্তু অলমোস্ট সব কিন্তু সেম জিনিসই মিন করছে। তাহলে আরেকটা কথা দেখো, যেটা আমি একটু পরে পড়বো, যে পরিবর্তনশীল বা অসম ত্বরণের যদি কথা বলি আমি, পরিবর্তনশীল বা অসম ত্বরণের যদি কথা বলি, তাহলে তার তাৎক্ষণিক ত্বরণের মান সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। তাৎক্ষণিক ত্বরণ কি জিনিস, চলো এটা আগে পড়ে ফেলি, তখন এটা বুঝতে পারবা। গড় ত্বরণ পরে পড়ছি। তাৎক্ষণিক ত্বরণ জিনিসটা কি জিনিস দেখো, যে কোনো একটা গতিশীল বস্তু যদি হচ্ছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হয়, এরকম সংজ্ঞা আমরা পড়েছি আগে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে, সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলে? তাৎক্ষণিক ত্বরণ বলে। যেমন আমরা তাৎক্ষণিক বেগ পড়েছিলাম, আমরা বলেছিলাম যে একটা বস্তু হচ্ছে চলছে, একটা বেগে চলছে, আমাকে বলা হলো যে অমুক সেকেন্ডে, 3 নম্বর সেকেন্ডে তার বেগটা কত, ইনস্ট্যান্ট ভেলোসিটিটা বের করতে যদি বলে আমাকে, তখন আমরা কি করি? তখন আমরা ডিফারেন্সিয়েশনের সাহায্য নেই,
ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশন থেকে আমরা বের করার ট্রাই করি। সেম ভাবে আমাকে যদি বলা হয় যে একটা ইনস্ট্যান্ট একটা সেকেন্ডে, একটা নির্দিষ্ট সেকেন্ডে তুমি বের করো যে বস্তুটির ত্বরণের মানটা কত, তখন ক্ষেত্রেও আমি কিন্তু এই ইয়ের সাহায্য নিব। সেটা কিভাবে করব দেখো, আমাদের যে সংজ্ঞা থেকে একটু আইডিয়া আসি তাৎক্ষণিক ত্বরণের। সংজ্ঞাটা হচ্ছে যে তাৎক্ষণিক ত্বরণের মান হচ্ছে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। বাট এখানে কথা বলা আছে একটা, দেখো যে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, অর্থাৎ একটা বস্তু ধরলাম যে এদিকে এভাবে চলছে, এভাবে চলছে, তো আমাকে যদি বলা হয় যে এই বস্তুটার এই এখানে হচ্ছে বেগটা হচ্ছে এই দিক বরাবর কাজ করছিল, এটা হচ্ছে তার v1 ইনিশিয়াল বেগ, এই পয়েন্টে তার বেগটা হচ্ছে v2 তার ফাইনাল বেগ। এখন আমাকে যদি বলা হয় যে এই মোমেন্টে তার বেগটা কত, এই জায়গায় এই মোমেন্টে তার বেগটা কত, তো আমাকে যদি দুইটা বস্তুর দুই প্রান্তের বেগ দেওয়া থাকে এবং মাঝখানে কোনো একটা জায়গায় আমার বেগ বেগ বের করতে বলে, তাহলে আমি কি অ্যাকুরেটলি আনসার দিতে পারবো? আমি কখনোই অ্যাকুরেটলি আনসার দিতে পারবো না, কারণ আমার ত্বরণ বের করার সূত্রটাই হচ্ছে, দেখো ত্বরণ বের করার সূত্রটাই হচ্ছে দুইটা বেগের বিয়োগফলকে টাইমের কত টাইম অতিবাহিত হলো সেটা দ্বারা ভাগ করা, বা আমি বলতে পারি ডেল ভি বাই ডেল টি। এখন দুইটা পয়েন্ট আমাকে মাস্ট লাগবে। এখন কথা হচ্ছে আমাকে বের করতে বলেছে এই পয়েন্টে আমার বেগের মানটা কত। তো এক কাজ করে এই পয়েন্টটাকে অন্যভাবে একটু লিখি। এই পয়েন্টে বেগের মানটা কত, ভি, সরি আচ্ছা হোক ইনস্ট্যান্ট, এই পয়েন্টের বেগের মানটা কত, বা বলতে পারে এই পয়েন্টে ত্বরণের মানটা কত। তো বেগের মান কিভাবে বের করে এটা আমরা দেখেছি, আমরা এখন ত্বরণের মানটা দেখতে যাচ্ছি যে এই পয়েন্টে তার ত্বরণের মানটা কত। আমি যদি একটা নির্দিষ্ট পয়েন্টে ত্বরণের মান জানতে চাই, তাহলে আমাকে অবশ্যই দুইটা পয়েন্ট লাগবে, কারণ কি দুইটা পয়েন্টের বিয়োগফল থেকেই তো আমি বের করব। এখন সেই দুইটা পয়েন্ট যদি অনেক দূরে দূরে হয়ে যায়, তাহলে তুমি কিন্তু অ্যাকুরেট আনসার দিতে পারবে না যে আসলে ওই পয়েন্টে তার বেগটা কত। তাহলে অ্যাকুরেট আনসার দেওয়ার জন্য যেই দুইটা পয়েন্ট তুমি নিবা, বেটার হচ্ছে তারা একেবারে কাছাকাছি নিয়ে আসতে। তাহলে এইখানকার বেগের মান আর এখানকার বেগের মান জেনে তোমার আসলে কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে, এটা একটু মুছে দিই। তাহলে যেটা করতে হবে যে আমি যদি একটা বস্তুর এই পয়েন্টে বেগের মান বা ত্বরণের মান জানতে চাই, এ ইনস্ট্যান্ট, ঠিক আছে, বা শুধু এ বলতে চাই, আমি এখানে শুধু এ লিখেছি, এ ইনস্ট্যান্ট বা এ, এই পয়েন্টে যদি আমি ত্বরণের মান জানতে চাই, তাহলে যেই দুইটা পয়েন্ট আমি নিব সেটা এই দুই পয়েন্টের খুবই কাছাকাছি হতে হবে। যেই পয়েন্ট আছে সেটাকে আমি একটা পয়েন্ট কল্পনা করি, এই পয়েন্টে বেগের মান হচ্ছে আমি v1 ধরি, এবং এর সাথে যে পয়েন্টটা সেটা একেবারেই কাছাকাছি হতে হবে। এখানে দেখে মনে হচ্ছে যে অনেক দূরে দূরে, মানে কাছাকাছি, বেশি কাছাকাছি হইলে আবার আমি দেখাতে পারবো না তোমাদেরকে, বাট আমি দেখানোর জন্য বলছি যে যেই পয়েন্টে বের করব এবং আরেক যেটা পয়েন্ট সেটা একেবারে কাছাকাছি হতে হবে। কাছাকাছি কেমন, যেমন মনে হয় যেন এইখান থেকে এইটুকু যাইতে, এখান থেকে এতটুকু যেতে তার যে সময়টা সেটা সময় প্রায় জিরো এর কাছাকাছি, বাট সময় লাগেনি বললেই চলে এরকম। যে যদি হচ্ছে দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্টকে আমি কনসিডার করব ইনস্ট্যান্ট ভেলোসিটি বের বা ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন বের করার জন্য, সেই ক্ষেত্রে যেটা আমরা করব যে দুইটা পয়েন্ট এতটাই কাছাকাছি নিব যে তাদের মধ্যে সময়ের পার্থক্য নেই বললেই চলে, বাট অবশ্যই একটু না একটু তো থাকবেই। নেই বললেই চলে মানে প্রায় জিরো এর কাছাকাছি। তো প্রায় জিরো এর কাছাকাছি, যেমন ধরলাম যে এখানে এই জায়গায় তার বেগের মানটা v1, এই জায়গায় তার বেগের মানটা v2, এখানে টাইমের মান যেটা হবে না কেন, পরের যে টাইমের মানটা হবে এই টাইমের মানটা t2 যেটা, সেটা t1 থেকে সামান্য বেশি হবে। কতটুকু বেশি, বললাম যে ডেল্টা টি পরিমাণ বেশি। তাহলে খেয়াল করো, একটা বস্তু যদি হচ্ছে টাইমের মানটা আর এটা থেকে সামান্য বেশি হয়, তাহলে বেগের মানটা ওইখানে সামান্য বেশি হবে না? তার মানে অ্যাকচুয়ালি বেগের যে মানটা হবে সেটা অ্যাকচুয়ালি এই পয়েন্টে যে বেগটা ছিল তার থেকে সামান্য বেশি পরিমাণই পাওয়া যাবে। দুইটা পয়েন্ট, যে দুই পয়েন্টে আমি বেগের মান কনসিডার করছি, তাদের টাইমের যে ডিফারেন্সটা সেটা একটা থেকে আরেকটা সামান্য বেশি। তাহলে এই কনসেপ্টটাকে যদি আমি এখানে এখানে এখন পুট করি, যে আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে এ সমান দুইটা বেগের ডিফারেন্স ডিভাইডেড বাই দুইটা টাইমের ডিফারেন্স। তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান, দেখো তো এখানে ভি টু মাইনাস ভি ওয়ান যদি করো তাহলে কি ডেল্টা ভি আসে, মানে এতটুকুই আসে, এবং এখানে যদি টি টু মাইনাস টি ওয়ান করো তাহলে ডেল্টা টি আসে, এটাই আসে।
বাট এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই যে T1 এবং T2 এর মধ্যে যে পার্থক্যটা, অর্থাৎ T2 মাইনাস T1 যেটাকে আমরা ডেল্টা টি বলছি, এটা অলমোস্ট 0 এর কাছাকাছি, একেবারে 0 এর কাছাকাছি। তো একেবারে 0 এর কাছাকাছি কোনো যদি ভ্যালু থাকে এবং সেটাকে যদি আমাকে হচ্ছে সলভ করতে হয়, তখন আমরা লিমিটের আশ্রয় নেই এবং সেই জিনিসটাকে আমরা লিখি হবে যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ যদি সময়ের পার্থক্য খুবই শূন্যের কাছাকাছি হয়, একেবারেই কাছাকাছি হয়, তখন সেটাকে আমরা যেই ত্বরণ বলি সেই ত্বরণটাকে ডিফারেন্সিয়েশন পদ্ধতিতে লেখা হয় ডিভি ডিভাইডেড বাই ডিটি। এবং এটাই হচ্ছে তাৎক্ষণিক ত্বরণের সূত্র, যে ইনস্ট্যান্টেনিয়াস একটা এক্স্যাক্ট মোমেন্টে যদি তোমাকে ত্বরণের মানটা বের করতে বলে, তাহলে সেই মোমেন্টে যে আমি বেগের যে ঢালটা পাবো, বেগের সাথে টাইমের যে ঢাল, ডিভি বাই ডিটি মানে কি ঢাল না, তোমরা ডিফারেন্সিয়েশন পড়ে আসলে বুঝবে ঢাল কেন বোঝায়। ডিভি বাই ডিটি যদি করি আমি, তাহলে এই যে ভ্যালুটা পাওয়া যাবে ঢালের মানটা, এটাই অ্যাকচুয়ালি কোন একটা চলমান বস্তুর একেবারে ইনস্ট্যান্ট টাইমে তার ত্বরণের মানের সংজ্ঞা বা সূত্র। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট বলছি বারবার, ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণ যদি বলা হয়, তাহলে এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণের সূত্র। এবং এই সূত্র ব্যবহার করে আমরা কোনো একটা এক্স্যাক্ট পয়েন্টে আমি তার কোনো একটা বস্তুর বেগ কত সেটা বের করতে পারবো। তো আশা করি বুঝতে পারা গেছে। এখন একটু যদি আমরা হচ্ছে আগের ক্লাসগুলোতে ফিরে যাই, আমরা বলেছিলাম যে কোনো একটা বস্তুর যে ইনস্ট্যান্টেনিয়াস যে বেগটা, ভেলোসিটিটা, সেই তাৎক্ষণিক বেগের একটা সূত্র ছিল, সেটা কি? ভি সমান ডিএস ডিভাইডেড বাই ডিটি বা ডিডিটি অফ এস। আমি যদিও বলছি ডিএস বাই ডিটি, বাট এভাবে বলা হয় না, এটাকে ডিডিটি অফ এস বলা হয়, এটাকে ডিডিটি অফ ভি বলা হয়, বাট সুবিধার জন্য, বোঝার সুবিধার্থে আমরা এভাবে বলছি। ঠিক আছে, তো বেগ মানে কি ছিল? স্মরণের যে পরিবর্তনের হারটা বা টাইমের সাপেক্ষে স্মরণের যে ডিফারেন্সিয়েশনটা, আমরা ম্যাথও করে এসেছি যে টাইমের সাথে স্মরণের ডিফারেন্সিয়েশনটাকে আমরা কি বলি? আমরা বেগ বলি। সেম ভাবে আমি টাইমের সাথে বেগের ডিফারেন্সিয়েশনটাকে আমরা কি বলছি? ত্বরণ বলছি। তাহলে এই সূত্রটা যদি ভি এর পরিবর্তে এখানে পুট করি, তাহলে কি আসে? ডিডিটি অফ ভি এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে ডিএস ওভার ডিটি। এই জিনিসটাকে কিভাবে লেখা হয়? এটাকে ডিফারেন্সিয়েশন মেথডে লেখা হয় এভাবে, ডি স্কয়ার এস ওভার ডিটি স্কয়ার। এটা হচ্ছে ত্বরণের আরেকটা ইকুয়েশন। এর মানে হচ্ছে, সহজ কথায়, ডিডিটি অফ ভি মানে বোঝায় যে বেগটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ত্বরণ পাওয়া যাবে। আর এই জিনিসটাকে বোঝায় ডি স্কয়ার ডিভাইডেড বাই ডিটি স্কয়ার অফ এস, মানে এস কে যদি তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করো, পাওয়ারটা কত? 2 না? ডি আর ডিটি এর উপর স্কয়ার আছে, তার মানে বোঝাচ্ছে যে তুমি যদি দুইবার ডিফারেন্সিয়েশন করো এস কে, তাহলে তুমি ত্বরণ পাবা। তাই তো পাওয়া উচিত। দেখো তুমি, এস কে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, বা স্মরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, সেই বেগকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। তাহলে সহজ কথায় আমি একবারে এক লাইনে বলতে পারি না যে স্মরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যাওয়া উচিত। তাহলে এটাই আসলে লেখা হয় এইভাবে মাঝে মাঝে, যে কখনো যদি আমাকে এস এর সমীকরণ দেওয়া থাকে এবং সেখান থেকে আমাকে বলে যে ত্বরণ বের করো, তাহলে আমি দুইবার ডিফারেন্সিয়েশন করে আমি ত্বরণের মানটা বের করতে পারি। বাট আমরা এভাবে করবো না, আমরা ভেঙে ভেঙেই করবো। যে যদি মনে করো স্মরণের সমীকরণ দেওয়া থাকে, প্রথমে এই সূত্র ইউজ করে বেগের মানটা বের করব, দেন এই বেগের মানটা এখানে বসাবো, বসিয়ে হচ্ছে এই সূত্র ব্যবহার করে ত্বরণের মানটা বের করব। সহজ কথায়, এস থেকে এ বের করার জন্য আমাকে একটা সমীকরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাই হচ্ছে কথা। তা আশা করি তাৎক্ষণিক ত্বরণের কনসেপ্টটা বোঝা গেছে। তো এই তাৎক্ষণিক ত্বরণের যদি কথাটা কল্পনা করো, তুমি তুমি মনে করো একটা বস্তু সমত্বরণে চলছে। হিসাব করো, একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে সমত্বরণে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাকে বলা হলো যে 3 নাম্বার সেকেন্ডে তার ত্বরণটা কত? কত হবে? 9.8ই তো হবে, কারণ এটা যেহেতু সমত্বরণে চলছে, তাহলে যে কোনো ইনস্ট্যান্টে তার ত্বরণের মান তো আর চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সে সমত্বরণে চলে। তো প্রশ্ন যদি না আসে, তাহলেই কিন্তু এই কথাটা এখন আমি বলতে পারবো যে পরিবর্তনশীল বা অসম ত্বরণের ক্ষেত্রে তাৎক্ষণিক ত্বরণের মান সময়ের সাথে পরিবর্তিত হয়। বাট যখন সমত্বরণে চলে বস্তুটা, তখন যে তাৎক্ষণিক ত্বরণের মান সেটা চেঞ্জ হয় না সময়ের সাথে সাথে। আমি যদি সংজ্ঞাটা আসলে দেখো, যে সমত্বরণে চলমান কোনো বস্তুর তাৎক্ষণিক ত্বরণ, সমত্বরণে চলমান কোনো বস্তুর তাৎক্ষণিক ত্বরণ সর্বদা কি থাকে? একই থাকে, সর্বদা একই থাকে। বাট পরিবর্তনশীল বা অসম ত্বরণের ক্ষেত্রে এই তাৎক্ষণিক ত্বরণের মানটা
সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আমরা ম্যাথ করবো আজকে এই তাৎক্ষণিক ত্বরণ থেকে, তখন তোমরা বুঝতে পারবে যে কিভাবে চেঞ্জ হচ্ছে। যে কোনো একটা বস্তু যদি সমত্বরণে চলে, তাহলে যে কোনো ইনস্ট্যান্টে যে কোনো টাইমে যদি তুমি বলো যে ত্বরণের মানটা কত, সেটা সবসময় সেম থাকবে, যে কোনো টাইমে সেম থাকবে। এই কারণেই সেটা সমত্বরণ, তাই তো? সমত্বরণ মানে কি? সবসময় সেম থাকাই তো কথা তার। এবং যদি অসমত্বরণ থাকে, তাহলে আমরা যেহেতু অসমত্বরণ, তার মানে কি যে কোনো টাইমে তার ভ্যালুটা আলাদা আলাদা পাওয়া যাওয়া উচিত। তাহলে এটাই বলছে যে অসমত্বরণে চলমান কোনো বস্তুর যদি আমি কোনো ইনস্ট্যান্টে ত্বরণের ভ্যালুটা বের করতে বলি, তাহলে এক এক টাইমে তার ভ্যালুটা এক এক রকম পাওয়া যাবে। তো এই গেল হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, এবং তার তাৎক্ষণিক ত্বরণের যে সূত্রগুলো, আমরা বেসিক্যালি এই দুইটা সূত্রকে ইউজ করব। ঠিক আছে? এখন আমরা আসি যে গড় ত্বরণের কথা বলছিলাম। গড় ত্বরণ কি ছিল? গড় ত্বরণের বেসিক জিনিসটা ছিল যে যে কতটুকু বেগের পরিবর্তন হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে, সেই বেগের পরিবর্তনটাকে যদি আমি টাইমের পরিবর্তন দ্বারা ভাগ করে দেই, তাহলে সেটাকে আমরা হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বলছি। তাহলে একটু খেয়াল করি, এই জিনিসটাকে একটু বোঝার ট্রাই করি যে আমাকে যদি গড় ত্বরণ কখনো বের করতে বলে, তাহলে তার মান, দিক, এই জিনিসগুলো কিভাবে বের করতে পারবো। আচ্ছা, তো এটার জন্য একটা চিত্র ড্র করি। মনে করো যে একটা বস্তু এভাবে যাচ্ছে, এইভাবে হচ্ছে যাচ্ছিল একটা বস্তু। তো আমাকে যদি বলা হয় কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে তার বেগের মানটা কত, আমার ডিফারেন্সিয়েশন থেকে কি শিখেছি? ডিফারেন্সিয়েশন থেকে শিখেছি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যদি বেগের ডিরেকশন বের করতে হয়, তাহলে সেই জায়গায় একটা স্পর্শক আঁকতে হয়। ডিফারেন্সিয়েশনের মেইন কনসেপ্টই হচ্ছে সেখানে স্পর্শক এঁকে তার ঢাল বের করা, এটুকুই কাজ। এখন খেয়াল করো, আমাকে যদি বলা হয় যে এই পয়েন্টে তার বেগের মানটা কত বা বেগের দিকটা কত, আমি একটু ড্র করি। এই বেগের দিকটা এদিকে হবে কোথাও, আর এই পয়েন্টে, এবার একটু দেখে নাও যে ধরলাম যে এইভাবে হচ্ছে এই বক্রপথে হচ্ছে একটা বস্তু যাচ্ছিল। 1 নম্বর পয়েন্টে তার বেগের মানটা ছিল হচ্ছে v1, এবং সেটা এই দিক বরাবর কাজ করে, ঠিক আছে? 2 নম্বর পয়েন্টে তার বেগের মানটা ছিল হচ্ছে v2, সেটা দেখে বোঝা যাচ্ছে যেহেতু ঘুরে যাচ্ছে সে, তার মানে এদিক বরাবর কাজ করছে। এটা 1 নম্বর পয়েন্ট ইনিশিয়াল, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট ফাইনাল, মানে ইনিশিয়াল থেকে ফাইনাল। এতটুকু পয়েন্টের মধ্যে আমাকে বের করতে হবে যে এতটুকু পয়েন্টের মধ্যে আমি হচ্ছে যতটুকু ডিস্টেন্স কাভার করলাম, তার মধ্যে গড় ত্বরণের ভ্যালুটা কত এবং তার ডিরেকশনটা কোন দিকে। এখন খেয়াল করো, গড় ত্বরণের সূত্রটাতে আসি আবার। গড় ত্বরণের সূত্রটা কি ছিল? আবার একটু দেখিয়ে দিই। গড় ত্বরণের সূত্রটা ছিল হচ্ছে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। তাহলে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, বা এটাকে v2 মাইনাস v1 কে আমি কি বলতে পারি? বেগের পরিবর্তন ডেল্টা v ডিভাইডেড বাই ডেল্টা t। মাথায় রাখতে হবে একটা যে গড় ত্বরণ আছে, এটা আমি লিখিনি এখানে, বাট লিখে দেই। গড় ত্বরণের যে দিকটা, যেহেতু একটা ভেক্টর রাশি, গড় ত্বরণের মান তো আমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাব, বাট দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে বেগের পরিবর্তনের দিকে। দেখো সূত্রটাই আছে, অ্যাভারেজ মানে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই টি। তার মানে এই বেগের পরিবর্তন অর্থাৎ v2 মাইনাস v1 এর ডিরেকশন যেদিকে হবে, একটা গড় ত্বরণের যে ডিরেকশনটা সেটাও সেম ডিরেকশনই হবে। ডিরেকশনটা এখন আমরা এখান থেকে বের করার ট্রাই করব কোন সূত্রের মাধ্যমে, জানো? আমরা হচ্ছে যেহেতু ভেক্টর পড়ে আসছি, তাহলে ভেক্টরের যে বেসিক সূত্র আছে, যোগফল বা সামেশন সূত্র, সেই সূত্র থেকে বের করব। একটু ভালো মতো খেয়াল করো জিনিসটা। তো আমি যদি হচ্ছে v1 এদিকে কাজ করে, v2 এদিকে কাজ করে, আমার টার্গেট হচ্ছে এই দুইটার বিয়োগফল বের করা, v2 মাইনাস v1 বের করা। এখন v2 মাইনাস v1 যদি বের করতে চাই, আমাকে করতে হবে কি, দুইটা ভেক্টরকে একটা পয়েন্টে কানেক্ট করতে হবে। আমাকে যদি দুইটা ভেক্টরের যোগ করতে বলে বা দুইটা ভেক্টরের বিয়োগ করতে বলে, সবসময় কিটা করতে হবে কি, এখান থেকে ভেক্টরটা উঠিয়ে আনে অন্য জায়গায় রাখতে হবে, এবং দুইটা ভেক্টরের যে প্রাথমিক বিন্দু সেটাকে এক পয়েন্টে নিয়ে আসতে হবে। সেটা আমি করব। এই যে ভেক্টরটা v1, এটা আমি করব যেটা উঠিয়ে আনবো একটু। আচ্ছা, এক কাজ করি, আমরা এটার সাহায্য নিই। হুবহু দেখো, সেম যেই ডিরেকশনে কাজ করছিল, সেম ডিরেকশনকে রেখে আমি জাস্ট এখান থেকে এটাকে জাস্ট উঠিয়ে আনলাম। সেম ভাবে আমি দ্বিতীয়টাকেও উঠে আনতে পারবো। এটাকে v2, এটাকে একটু কপি করে নিই, কপি করে নিয়ে টেনে নিয়ে আসি। দেখো,
মানে আমার টার্গেটটা বুঝতে পারছো আশা করি, যে যখনই আমাকে কখনো তোমাকে যদি বলা হয় দুইটা ভেক্টরকে যোগ করো বা দুইটা ভেক্টরকে বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, ভাগ তো নাই, তো গুণ করো, যাই বলা হোক সেটা যদি বলা হয়, তাহলে আমি যেটা করব দুইটা যে ভেক্টর আছে সেই দুইটা ভেক্টরকে উঠিয়ে আমি জাস্ট একটা পয়েন্টে এদের প্রাথমিক বিন্দুগুলোকে একটা পয়েন্টে নিয়ে আসবো। এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেট হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান বের করা। এটাকে লেখাটাকে একটু সরিয়ে দেই, এটাকে এখানে লিখি। এটা ছিল কোনটা? ভি টু, তাই না? হচ্ছে ভি টু ছিল, এটা ভি ওয়ান ছিল। আমার টার্গেট হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান বের করা। তাহলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যদি একটা আমি দাগ দেই, এখন তুমি আমাকে বলো যে ডিরেকশনটা কি এই দিক দিলে ভি টু মাইনাস ভি ওয়ান হবে নাকি এই দিকে দিলে? এটা আসলে এই দিক দিলে হওয়া উচিত। কিভাবে? একটু বোঝানোর ট্রাই করি। ধরো এই যে ভ্যালুটা, এটাকে আমরা ডেল্টা ভি বলছি, তাই না? বেগের পরিবর্তন বা বেগের বিয়োগফল। খেয়াল করো তো, তুমি যদি এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো ভেক্টরে, কি আসবে? ভি ওয়ান প্লাস ডেল্টা ভি ইকুয়ালস টু ভি টু। ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমি এখান থেকে লিখতে পারি ভি ওয়ান প্লাস ডেল্টা ভি, অর্থাৎ যেটা একই ডিরেকশনে কাজ করে তাদের যোগফলটা হবে বিপরীত ডিরেকশনে যে কাজ করে তার সমান ভি টু, এটা বলা যায়। এখন এখান থেকে দেখো তো ভি টু ডেল্টা ভি সমান কি বলা যায়? ভি টু মাইনাস ভি ওয়ান, অর্থাৎ যেটা আমার ছিল, যেটা আমি ভি টু সমান ডেল্টা ভি সমান লিখেছিলাম কি ভি টু মাইনাস ভি ওয়ান, তো সেটাই আমি পাচ্ছি যদি আমি ডিরেকশনটাকে এই দিক বরাবর দেই। তো এটাকে হচ্ছে জাস্ট রেখে দিই, এটাকে সূত্র আকারে রেখে দিই যে ডেল্টা ভিটা হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, এবং সেটা কোন দিকে? যদি একটা ভেক্টর এই দিক বরাবর কাজ করে আর একটা ভেক্টর এই দিকে বরাবর কাজ করে, তাহলে ডেল্টা ভি যদি এই দিকে বরাবর কাজ করে তবে মিলবে। তার মানে ডেল্টা ভি এর ডিরেকশনটা ওই চিত্রে আমি যদি ড্র করি, তো ডেল্টা ভি এর ডিরেকশনটা এই দিক বরাবর কথা হওয়া উচিত। তাই তো হয়েছে, তাই না? এই দিক বরাবর মোটামুটি। তাহলে এই দিক বরাবর আসলে ডেল্টা ভি এর ডিরেকশন। আমার টার্গেট কিন্তু ডেল্টা ভি এর ডিরেকশন বের করা না, আমার টার্গেট ছিল মূলত এই যে গড় ত্বরণ আমরা পড়ছি, এই গড় ত্বরণ কোন দিকে কাজ করে। ভ্যালু তো আমরা এইটাকে ইউজ করলেই ভ্যালু বের হয়ে যাবে, বাট দিকটা অ্যাকচুয়ালি আমি বললাম কি, যে গড় ত্বরণের দিক হবে বেগের পরিবর্তনের দিক যেদিকে, সেম ডিরেকশনে গড় ত্বরণেরও দিক হবে। তাহলে দেখো তো, ভি ওয়ান এর ডিরেকশন এদিকে, ভি টু এর ডিরেকশন এদিকে, তাহলে এই দুইটাকে বিয়োগ করার ফলে যেটা ভ্যালু আমি পেলাম সেটা ডিরেকশন দেখা যাচ্ছে এইদিকে। তার মানে অবশ্যই যেহেতু বেগের পরিবর্তনের দিক এদিকে, তার মানে অ্যাভারেজ যে অ্যাক্সেলারেশন আছে তার ডিরেকশনও এইদিকেই হবে। বুঝতে পারছো কিনা? একটা বস্তু যদি এইভাবে চলে, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান করার জন্য আমাকে যে ডিরেকশনে ড্র করতে হবে একটা ভেক্টরকে, সেই ডিরেকশনটাই হবে আমার অ্যাভারেজ যে অ্যাক্সেলারেশন তার ডিরেকশন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারা গেছে এবং এই সূত্রটা বুঝতে পারা গেছে। আমরা যদি এটা দিয়ে হচ্ছে ম্যাথ সলভ করি, তাহলে জিনিসটা অনেক ক্লিয়ার হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে থিওরিগুলো, আমরা কি কি থিওরি পড়লাম আজকে একবার জাস্ট রিভিশন করি। আমাদের টার্গেট হচ্ছে ত্বরণ এবং মন্দন আজকে করা। তো আমরা প্রথমেই করেছি যেহেতু ত্বরণের কনসেপ্ট পড়ার আগে আমাদেরকে অসম বেগ কি এটা জানতে হবে, তো অসম বেগ সম্পর্কে একটা আইডিয়া নিয়েছি। এরপরে হচ্ছে ত্বরণ এবং মন্দনের বেসিক সংজ্ঞাটা আমরা পড়েছি। এরপরে দেখেছি যে এই ত্বরণ এবং মন্দনটা সমানও হতে পারে অসমানও হতে পারে। তাহলে সমান হলে সেটা সমত্বরণ ও সমমন্দন হবে, অসমান যদি হয় তাহলে সেটা অসমত্বরণ এবং অসমমন্দন হবে। এরপরে আমরা পড়েছি গড় ত্বরণের কনসেপ্টটা এবং তার সূত্রটার যে ভ্যালুটা আমি দেখলাম এখনই, যে গড় ত্বরণের ডিরেকশনটা কোন দিকে হবে এবং তার ভ্যালুটা আমরা কোন সূত্র দিয়ে বের করতে পারি। ফাইনালি আমরা পড়েছি তাৎক্ষণিক ত্বরণের কনসেপ্টটা কি এবং তাৎক্ষণিক ত্বরণের জন্য আমরা ডিফারেন্সিয়েশনের কোন কোন সূত্রকে কাজে লাগাতে পারি সেটা। এতগুলো পড়ার পরে আমরা এখন ম্যাথে চলে যাব, বাট আমরা বলবো যে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, যাতে করে এরকম তোমরা আরো কন্টেন্ট হচ্ছে আমি তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে? তো আমরা হচ্ছে ম্যাথ ফিজিক্স এটা কিন্তু এখন চলছে, তোমাদের ম্যাথে একটা চ্যাপ্টার চলছে, ফিজিক্সের আমি এটা এটা চালাচ্ছি। তো একসাথে কিন্তু ম্যাথ এবং ফিজিক্স হচ্ছে প্যারালালি হচ্ছে দুইটা চ্যাপ্টার হচ্ছে পড়ানো হচ্ছে। তো তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও যাতে করে তারাও হচ্ছে অ্যাক্সেস পেতে পারে। তো চলো আমরা হচ্ছে যেই কনসেপ্টগুলো পড়লাম তার উপর বেস করে আমরা কয়েকটা ম্যাথ সলভ করে দেখি যে আমরা আসলে জিনিসটা বুঝতে পারছি কতটুকু, এবং যতটুকু সূত্র পড়লাম তার উপর বেসিস করে এই ম্যাথগুলো কতটুকু সলভ করা যায়। প্রথম যে প্রশ্ন, প্রথম প্রশ্নে বলা আছে দেখো একটি গাড়ি এক্স অক্ষ বরাবর চলছে। কোন দিকে? এক্স অক্ষ বরাবর। তার মানে এটা অবশ্যই শুধুমাত্র একটা দিক বরাবর চলছে, মানে একমাত্রিক গতির একটা কন্ডিশন, তাই না?
জাস্ট একটা ডিরেকশন বরাবর চলছে। এর সরণের সাথে সময়ের যে সম্পর্ক সেটা হচ্ছে নিম্নরূপ। সরণের সাথে সময় এর যে ইকুয়েশনটা দেওয়া আছে এরকম যে s সমান 2t স্কয়ার প্লাস 2t প্লাস 4, এটা হচ্ছে s এর সাথে t এর যে সম্পর্ক। আমাকে বলা হচ্ছে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। ত্বরণের ভ্যালুটা নির্ণয় করো এবং দেখাও যে এটি হচ্ছে সমত্বরণে চলে। প্রথম কথা হচ্ছে ত্বরণ বের করতে হবে, সেকেন্ড কথা হচ্ছে এটা সমত্বরণে যে চলে সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। চলো বের করি। s সমান দেয়া আছে 2t স্কয়ার প্লাস 2t প্লাস 4। এটা কার সমীকরণ? সরণ। তো আমরা কি শিখলাম একটু আগে তাৎক্ষণিক ত্বরণের কনসেপ্টটাতে? তাৎক্ষণিক ত্বরণের কনসেপ্টে শিখেছি যে সরণ যদি দেয়া থাকে প্রথমে আমাকে বেগ বের করতে হবে, তারপর এই বেগের ভ্যালুটাকে আমি যদি এখানে ইনসার্ট করি তাহলে আমি ত্বরণ পাবো, তাই তো? তাৎক্ষণিক ত্বরণ পাবো। তার আমাকে যেহেতু ত্বরণ বের করতে বলেছে, তার মানে প্রথমত আমরা করি বেগের মানটা বের করি। তো আমরা জানি v সমান ds ওভার dt, মানে টাইমের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েশন করা। ইকুয়েশনটা এখানে বসিয়ে দিই, d dt অফ s এর ভ্যালু কত? এটা 2t স্কয়ার প্লাস 2t প্লাস 4। তো ডিফারেন্সিয়েশনের বেসিক সূত্র তোমরা জানো, এই 2টাকে আমি বাইরে নিয়ে আসতে পারি এবং টি স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে? 2t আসে। তাহলে 2t ইন্টু 2 হয়ে যায় 4t। একই রকম ভাবে 2t, 2 হচ্ছে বাইরে নিয়ে আসবো, t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তার মানে আসতেছে কত? 2 ইন্টু 1 অর্থাৎ 2। এবং 4 কে যদি ডিফারেন্সিয়েশন করি, 4 একটা কি কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট কাউকে ডিফারেন্সিয়েশন করলে সেটা 0 চলে আসে, তাহলে লেখার দরকার নেই। আলটিমেটলি বেগের যে মানটা আসবে সেটা হচ্ছে 4t প্লাস 2, 4t প্লাস 2। এটা হচ্ছে তোমার বেগের যে ভ্যালুটা। বাট আমার টার্গেট কিন্তু বেগ বের করা ছিল না, আমার টার্গেট হচ্ছে ত্বরণ বের করা। তো প্রথমে বেগটা বের করে এলাম, এখন এই ভ্যালুটা থেকে আমি ত্বরণের ভ্যালুটা বের করবো। এখন দেখো ত্বরণ কত? ত্বরণের ইকুয়েশন ছিল হচ্ছে dv বাই dt বা ddt অফ v। যে vটা তোমার বের হলো 4t প্লাস 2, এটা জাস্ট এখানে এখন পুট করতে হবে। বসিয়ে দাও 4t প্লাস 2। এখন দেখো আগের মতো করে 4t কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 4 বাইরে চলে আসবে আর t এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 1। আলটিমেটলি আসছে হচ্ছে 4। আর 2 যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, একে ডিফারেন্সিয়েশন করলে 0 চলে আসে, লেখার দরকার নেই। তার মানে ত্বরণের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু মিটার এবং সেকেন্ড বলা নাই, এটা বলাটা আসলে ঠিক হবে না, কোনো এককে বলা নাই যেহেতু, তাহলে একক লিখে দিই, 4 একক। যদি সব এসআই এককে হয় তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ারই হবে। খেয়াল করো এই ত্বরণের যে ভ্যালুটা আসছে এটা কত আসছে? 4 আসছে ত্বরণের ভ্যালুটা। আমাকে প্রথম কন্ডিশন দেওয়া আছে ত্বরণের ভ্যালুটা বের করো, এবং সেকেন্ড বলা আছে প্রশ্নটাতে যে এটি সমত্বরণে চলে, এটা দেখাও। তো একটা জিনিস যে সমত্বরণে চলে কি চলে না সেটা বুঝবো কিভাবে? চলে যাব আমরা সমত্বরণের কনসেপ্টে। সমত্বরণে এখানে একটা লাইন লিখেছিলাম যে টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইমের উপর ডিপেন্ড করবে না কখনো একটা সমত্বরণের জিনিস। সমত্বরণে চলমান বস্তু টাইমের উপর ডিপেন্ড করবে না। এখন দেখো তো কিভাবে বুঝবো? এই যে বস্তুটা, এই বস্তুটা যে সরণের ইকুয়েশন, সেখানে কি টাইম আছে না? সব জায়গায় টি আছে, টি আছে, টি আছে। তুমি টাইমের মান যদি বসাও, এখানে টি এর মান যদি 1 বসাও তাহলে এস এর একটা মান পাবা, টি এর মান যদি 2 বসাও এস এর আরেকটা মান পাবা, তাই তো? টি এর যদি হচ্ছে আরেকটা মান বসাও এস এর আরেকটা মান পাবা। তার মানে হচ্ছে এসটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করছে। এস এর জায়গায় তুমি হচ্ছে টাইমের জায়গায় যে কোনো ভ্যালু বসালে তুমি এক এক সময় এক এক ভ্যালু পাচ্ছ। এ কারণে এস এর ইকুয়েশনটা আসলে টাইমের উপরে ডিপেন্ডেন্ট, সরণটা টাইম ডিপেন্ডেন্ট এখানে। সেম ভাবে তুমি যখন বেগটা বের করলে দেখো তো বেগের ভ্যালুটা কত আসছে? বেগের ভ্যালু আসছে 4t প্লাস 2। তার মানে তুমি যদি বলো যে প্রথম সেকেন্ডে বেগের মান কত, টি এর মান যদি তখন 1 বসাও তাহলে 4 ইন্টু 1 প্লাস 2 মানে 6 আসছে। তাহলে এক সেকেন্ডে বেগের মানটা হচ্ছে প্রথম সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড, যদি আমি এসআই একক ধরি। টাইমের মান যদি তুমি 2 বসাও তাহলে 4 ইন্টু 2 মানে কত? 8, 8 2 হচ্ছে 10, তাহলে দেখো 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো টাইমের মান যত চেঞ্জ হচ্ছে এই বেগের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে বেগের ইকুয়েশনটাও কিন্তু টাইমের উপরে ডিপেন্ডেন্ট, দেখেই বোঝা যাচ্ছে যে টাইম ডিপেন্ডেন্ট একটা ফাংশন। তার মানে এই বেগটা অবশ্যই কি সমবেগ না?
সমবেগ যদি হতো তাই টাইমের উপর ডিপেন্ড করতো না। আর যেহেতু এটা টাইমের উপর ডিপেন্ড করছে তাহলে এটা অসমবেগ। সেম ভাবে তুমি ত্বরণের এখন জায়গায় আসো, এখানে টি বলে কিছু আছে? টি বলে কিছুই নাই এখানে। তুমি যদি টাইমের ভ্যালু 1 বসাতে চাও তুমি বসাবা কোথায়? এখানে টি তো নাই। এখানে যদি 4টি থাকতো, 4 যদি টি থাকতো মনে করো, তখন টি এর জায়গায় না হয় 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড বসাতে পারতে, বাট এখানে টি আছে? নাই। এটা ভ্যালুটা কিন্তু ফিক্স হয়ে গেছে 4। তুমি টাইমের মান তুমি যতই নাও না কেন, যেহেতু এখানে বসানোরই জায়গা নাই, টাইম ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস, তার মানে অবশ্যই এটা সমতরণে চলে। তো এই কথাই তোমাকে লিখে দিতে হবে যে এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইমের উপর ডিপেন্ডই করে না। তো টাইম যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, টাইমের উপর যেহেতু ডিপেন্ড করে না, তার মানে অবশ্যই এটা সমতরণে চলমান কোনো একটা বস্তুর উদাহরণ দেওয়া আছে, কোনো একটা বস্তু সমতরণে চলমান কোনো বস্তুর গতির সমীকরণ দেওয়া আছে। আশা করি বুঝতে পারা গেছে। পরের ম্যাথে চলে যাবো আমরা। দেখো, এই ম্যাথটা অনেক ইন্টারেস্টিং। এই টাইপের ম্যাথ আমরা হচ্ছে এর আগের ক্লাসেও করেছি, গড় মনে হয় বেগ বের করার ক্ষেত্রে। তো সেম ভাবে করবো আমরা। দেখো, একটি বস্তু পূর্ব দিকে, একটি বস্তু পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। 10 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে বস্তুটি 5 মিটার পার সেকেন্ড একই বেগের মানে উত্তর দিকে যাওয়া স্টার্ট করলো। তাহলে বস্তুটির গড় ত্বরণের মান নির্ণয় করো। এখানে কিছু কিছু জিনিস আছে এখানে বোঝার মতো। প্রথম তো গড় ত্বরণ বের করতে বলছে, তাহলে গড় ত্বরণ বের করতে বলার কারণে প্রথম যেই সূত্রটা মাথায় আসবে আমার সেটা হচ্ছে এটা, এ অ্যাভারেজ ইকুয়ালস টু v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। এটা যদি আমি মান আকারে লিখি, এখন কোনটার ভ্যালু কত খেয়াল করো একটু দেখো। প্রথমে সে পূর্ব দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এটা হচ্ছে আদি অবস্থায় কন্ডিশনটা, মানে v1। তাহলে v1 এর যে ভ্যালুটা সেটা তোমার কাছে দেয়া আছে। আর আরেকটা যে ভ্যালু দেওয়া আছে তোমার কাছে সেটা হচ্ছে v2 এর ভ্যালু। দেখো, 10 সেকেন্ডের মধ্যে বস্তুটি 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাওয়া শুরু করলো, তার মানে এটা কত? এটা হচ্ছে v2। তাহলে আদি অবস্থার বেগ দেওয়া, শেষ অবস্থার বেগ দেওয়া, এবং এতে কত সেকেন্ড টাইম লাগলো? 10 সেকেন্ডের মধ্যে তুমি এই ঘটনাটা ঘটেছে। তার মানে টাইমের কিন্তু ডিরেক্ট ইন্টারভালটাই দেওয়া আছে, ডেল্টা টি এর মানই দেওয়া আছে এখানে ডিরেক্ট, বা t2 মাইনাস t1। এটা হচ্ছে এটা 10 সেকেন্ড। আমাকে বের করতে বলেছে অ্যাভারেজ যে অ্যাক্সেলারেশন সেটার ভ্যালু কত। অ্যাভারেজ অ্যাক্সেলারেশন মানে হচ্ছে গড় যে ত্বরণটা সেটার ভ্যালু কত। এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি v2 এর জায়গায় 5 বসাও, v1 এর জায়গায় 5 বসাও, 5 মাইনাস 5 0, দেখে মনে হচ্ছে মানটা তো 0 হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি কি 0? গড় ত্বরণ, আমি যদি বলি গড় ত্বরণ মানে কিন্তু বেগের পরিবর্তন। আর আমি তোমাকে অলরেডি প্রথমেই স্লাইডেই বলেছি আজকে যে একটা বেগের মান পরিবর্তন দুইভাবে হতে পারে, তিনভাবে হতে পারে। হয় তার মানের পরিবর্তন হয়েছে, অথবা তার দিকের পরিবর্তন হয়েছে, অথবা দুইটাই পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখো তো মানের পরিবর্তন হয়নি, এটাও 5 এটাও 5, বাট তার ডিরেকশনে কিন্তু চেঞ্জ এসেছে। একটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছিল, আর আরেকটা হচ্ছে উত্তর দিকে যাচ্ছে। তো যেহেতু পূর্ব থেকে উত্তর ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, তার মানে তুমি এইভাবে ম্যাথটা করতে পারবে না। তাহলে কি এতক্ষণ সূত্র কি ভুল পড়লাম? সূত্র ভুল পড়িনি, কিন্তু এটা তোমাকে ভেক্টর পদ্ধতি করতে হবে। এটা কখনোই শুধুমাত্র মান দিয়ে করা যাবে না। কারণ মান দিয়ে করলে কি v2 মাইনাস v1 সমান তুমি 0 বসিয়ে দিবে, মানটা 0 চলে আসবে। এই জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম ভুল করবে সবাই, যে এটা হচ্ছে 0 আনসার আসবে, বাট 0 কিন্তু আনসার না। যেহেতু তোমার ডিরেকশন চেঞ্জ হচ্ছে এই কারণে ত্বরণের একটা পরিবর্তন, বেগের একটা পরিবর্তন হবে আর কি। এই কারণে এটাকে আমরা ভেক্টর আকারে করবো কিভাবে? আমি ধরে নিব যে পূর্ব যে দিকটা আছে আমার, কল্পনা করো এটা একটা এখানেই ধরলাম, এটা হচ্ছে অ্যাক্সিস। সে প্রথমত পূর্ব দিকে যাচ্ছিল এইদিকে, ঠিক আছে? পূর্ব দিকে যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড, এটাকে 5i কল্পনা করি আমি। এবং তার কিছুক্ষণ পরে 10 সেকেন্ড পরে সে উত্তর দিকে যাওয়া স্টার্ট করলো। তো এই পাশ থেকে সে পূর্ব দিকে যাচ্ছিল, যেতে যেতে ধরলাম যে এই পয়েন্ট থেকে তার মনে হচ্ছে সে উত্তর দিকে যাবে। তাহলে তার উত্তর দিকে ডিরেকশনটা এদিকে ধরলাম আমি। সে এখন 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে। এটাকে আমি জে কল্পনা করি, এটাকে এক্স অক্ষ, পূর্ব দিকটা এক্স অক্ষ কল্পনা করি, উত্তর দিকটা হচ্ছে আমি ওয়াই অক্ষ কল্পনা করি। তাহলে 5i এবং হচ্ছে 5j,
আমাকে বের করতে বলেছে কি, আমাকে বের করতে বলেছে তার গড় ত্বরণের ভ্যালুটা বের করো। তাহলে গড় ত্বরণের যে ইকুয়েশনটা সেটা দেখি, ভি অ্যাভারেজ এ অ্যাভারেজ সমান ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই ভি টু মাইনাস টি ওয়ান। এখানে ভি টু এর পরিবর্তে কত লিখবো? ভি টু এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে আমি 5j মাইনাস 5i ডিভাইড বাই টাইম কত? 10 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 10 দ্বারা ভাগ করে দিব। তাহলে সবাইকে যদি 10 দ্বারা ভাগ করি, এই ভ্যালুটা কত আসে? এটা আসে হচ্ছে, আইটাকে আগে লিখি, সামনে লিখি একটু, মাইনাস 0.5i প্লাস 0.5j। এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের আনসার। বাট আমাকে কিন্তু কি বলেছে, গড় ত্বরণ বের করো। আমি এভাবেই আনসারটা রেখে দিতে পারি, অথবা সুবিধার জন্য, সুবিধার্থে আমরা করতে পারি কি, দুইটাকে আমি করতে পারি, যেটা সেটা হচ্ছে যে মান এবং দিক দুইটা বের করতে পারি। এখন মান এবং দিক কীভাবে বের করব? ওই আগের কন্ডিশন, যখনই আমাকে কোনো একটা জিনিসের মান এবং দিক বের করতে বলবে, ওই দুইটা ভেক্টরকে একই পয়েন্টে আনতে হবে। তো এইটা একটা ভেক্টর তোমার, এটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে কপি করে নিয়ে এসে যদি আমি এখানে বসাই তাহলে বেটার হবে, তাই না? সেটাই করি আমি একটু। ধরলাম এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা এখানে না থেকে আমি যদি এইখানে লিখতাম তাহলে হচ্ছে জিনিসটা বেটার হতো। তো দেখো, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল অবস্থা v1, এটা হচ্ছে তোমার ফাইনাল v2। আমাকে বের করতে বলেছে যে এই দুইটা থেকে আমাকে ডিরেকশন এবং ভ্যালু বের করতে হবে। তো 5i এদিকে, 5j এদিকে, ভ্যালু কিভাবে বের করব? কোন একটা ভেক্টরের মান বের করার রুল হচ্ছে স্কয়ার করে যোগ করে দাও। তাহলে এটা স্কয়ার, এটার স্কয়ার, তারপর হচ্ছে রুট। তো এটা একটু ভ্যালুটা বের করি, দেখি কত আসে। 0.5 স্কয়ার প্লাস 0.5 স্কয়ার, এটা যদি রুট করি তাহলে 1/√2 বা 0.71 আসছে। তাহলে 0.71 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে তোমার গড় ত্বরণের ভ্যালু। দেখো, ভ্যালুটা কিন্তু 0 আসছে না, 0.71 আসছে। আর হচ্ছে আমাকে কি বের করতে হবে? আর বের করতে হবে যে এর যে দিকটা সেটা কত। দিকটা কিভাবে বের করব? আমি কি বলেছিলাম যে v2 মাইনাস v1 এর ডিরেকশন যেদিকে, সেদিকেই হবে ত্বরণের দিক। তাহলে v2 মাইনাস v1 এর ডিরেকশন কিন্তু কোন দিকে হবে? আমি যদি এখান থেকে শুরু করে এর দিক বরাবর একটা রেখা টানি এবং এই ডিরেকশনে দিয়ে দিই, দেখো তো v1 প্লাস ডেল্টা v ইকুয়ালস টু v2 বলা যায়। তো দেখো তো, আমি বলতে পারি v1 প্লাস ডেল্টা v ইকুয়ালস টু v2 ত্রিভুজ সূত্র অনুসারে, অর্থাৎ ডেল্টা v সমান v2 মাইনাস v1। ডেল্টা ভি এর ডিরেকশনটা কোন দিকে? এই দিক বরাবর না? তাহলে এই যে কোণটা, এটাই হবে আমার অ্যাকচুয়ালি দিকটা। বাট সবসময় কিন্তু কোণ আমরা কার সাপেক্ষে নির্ণয় করি? ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে যে কোনো ভেক্টরের ডিরেকশন হিসাব করা হয়। তাহলে এই যে ডিরেকশনটা, এইটা অ্যাকচুয়ালি হবে, থিটাটা হবে এই কোণটা, এটা হচ্ছে তোমার থিটা। তো তুমি হচ্ছে চিত্রে আমি দেখালাম এইভাবে, বাট ম্যাথে কিভাবে করবো? ম্যাথে করবো হচ্ছে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব বরাবর কে আছে? v2, ভূমি বরাবর কে আছে? v1। তাহলে v2 বাই v1। তাহলে, বা আমি বলতে পারি একবারেই, v2 বলার দরকার নেই, আমি বলতে পারি হচ্ছে এই দিক বরাবর যে ডিরেকশনটা এবং এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর কে ছিল? 0.5 j, আর এই দিক বরাবর ছিল হচ্ছে মাইনাস 0.5 এক্স অক্ষ বরাবর। তো y বাই এক্স, তাহলে কত আসছে এটা একটু দেখি। 135 এ আসবে, বোঝা যাচ্ছে, 45, হ্যাঁ এটা 135 আসবে। তো এই হচ্ছে তোমার আনসার। একটা হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ভ্যালু এবং আরেকটা হচ্ছে মান। তাহলে আমরা কিন্তু চাইলে এই ভেক্টর পদ্ধতিতে যেভাবে আমি দেখালাম সেভাবে চাইলে করতে পারি। একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, একটু সময় নিব দেখানোর জন্য, সেটা হচ্ছে ত্বরণ সম্পর্কিত। যে আমরা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ পড়ছিলাম, এখানে আরেকটা জিনিস দেখানো যেতে পারে, যেটা তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে দেখিয়েছিলাম। তো এটা একটু দেখিয়ে দিই। সেই জিনিসটা কি? দেখো, বেগ ত্বরণের বেসিক সূত্র কি পেলাম? এ সমান ডিভি বাই ডিটি, তাই না? তাহলে খেয়াল করো, এ সমান যেহেতু আমি বলছি ডিভি বাই
ডিটি বা ভেক্টর চিহ্ন অনুসারে এটাকে কি বলা যায়, এটা কিন্তু ভেক্টর ফর্ম, আমি দেখানো হয়নি এটাকে ভেক্টর ফর্ম। তো যে কোনো একটা বেগের সমীকরণ যদি এভাবে থাকে, মনে করো ভি যেহেতু একটা ভেক্টর আছে, তাহলে তার এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকতে পারে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকতে পারে, জেড অক্ষ বরাবর উপাংশ থাকতে পারে। ঠিক আছে, আমি দেখিয়েছিলাম শুধুমাত্র মান আকারে, ভেক্টর পদ্ধতি দেখাতে ভুলে গেছে। তো এটা যদি হয় তোমার নর্মাল একটা বেগ, তাহলে আমাকে যদি বলা হয় যে ত্বরণ বের করো, আমাকে করতে হবে কি ওই আগের সূত্র মোতাবেক ডিভি বাই ডিটি করতে হবে, যেটা এখানে আমি লিখলাম। এখন দেখো তাহলে এই ভি এর পরিবর্তে যদি আমি এই সম্পূর্ণ ভ্যালুটা এখানে বসিয়ে দিই, কি আসে, ডিডিটি অফ ভিএক্সআই ভিওয়াই জে ভিজেড কে। সেম ভাবে আমি যদি টাইমটাকে সবাইকে দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েশন করি আলাদাভাবে, তাহলে ডি ভিএক্স বাই ডিটি ডি ভিওয়াই বাই ডিটি জে দেন হচ্ছে ডি ভিজেড বাই ডিটি কে। তাহলে দেখো এই ত্বরণের কিন্তু আরেকটা নতুন একটা ইকুয়েশন আসলো, যে বেগের যদি ভেক্টর পদ্ধতিতে বেগ দেয়া থাকে, তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করার পদ্ধতি হচ্ছে শুধুমাত্র প্রত্যেকটা অংশকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করা। এবং ডিভিএক্স বাই ডিটি এই অংশটাকে আমি বলতে পারি এক্স অক্ষ বরাবর ত্বরণ, এটাকে বলতে পারি আমি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, এবং একে বলতে পারি আমি জেড অক্ষ বরাবর ত্বরণ। ঠিক আছে, তাহলে কোন একটা বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা অক্ষ বরাবর যদি ত্বরণটা বের করতে বলে, তাহলে যে অক্ষ বরাবর ত্বরণ বের করতে বলবে সেই অক্ষ বরাবর হচ্ছে বেগের যে ভ্যালুটা থাকবে তাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিলেই হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে এক্সট্রা, যেটা হচ্ছে দেখাতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তো সেম টাইপেরই কিন্তু একটা কাজ করলাম আমরা এখানে, যে এখান থেকে ত্বরণের ভ্যালুটা যে বের করলাম, এখানে ভি ছিল তোমার 5J আর V1 ছিল হচ্ছে 5I, বাট ইকুয়েশন আকারে দেওয়া ছিল না। টাইম আকারে দেওয়া থাকলে আমি ডিফারেন্সিয়েশন করে করতাম, যেহেতু টাইম আকারে ইকুয়েশন আকারে দেওয়া নাই, তো এই কারণে আমি ভ্যালু বসিয়ে হচ্ছে ম্যাথটা করলাম। ঠিক আছে, ম্যাথ করে হচ্ছে আমরা যে ভেক্টরটা বের হলো ত্বরণের, তাকে শুধুমাত্র স্কোয়ার করে যোগ করে দিলাম, তাহলে ভ্যালুটা বের হলো। এবং কোন বের করার জন্য আমি বললাম যে ডেল ভি এর ডিরেকশন যেদিকে, সেম ডিরেকশনেই হবে অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের ডিরেকশন, যেটা আমরা একটু আগে পড়েছি। তো ডেল ভি এর ডিরেকশন যেহেতু এই দিক বরাবর, তাহলে তোমার অ্যাভারেজ ডিরেকশনের ডিরেকশনটাও এদিক বরাবরই হবে, যে কোনটা অ্যাকচুয়ালি এটা। ঠিক আছে, তাহলে ওটাই আমরা বের করলাম 0.5 ডিভাইড বাই -0.5, অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে করলে 135 ডিগ্রি আসে ধনাত্মক এক্স অক্ষের সাথে। তো লিখে দিতে পারো এই কোনটা কার সাপেক্ষে, ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে। এই হচ্ছে তাহলে আনসার এটা। তো এই ছিল আমাদের ত্বরণ কি জিনিস এবং মন্দন কি জিনিস সেটা। তাহলে এখন পর্যন্ত আমরা ক্লাসে কিন্তু অলরেডি দ্রুতি কি, বেগ কি, সরণ কি, তারপর হচ্ছে দূরত্ব কি, ত্বরণ কি, মন্দন কি, মোটামুটি একটা বস্তুর গতির জন্য যা যা হচ্ছে প্যারামিটার দরকার সবগুলোরই বেসিক আইডিয়া পেয়ে গেছি, এবং তার সাপেক্ষে কি কি ম্যাথ আসতে পারে সেগুলো আমরা একটু ডিসকাস করেছি। তো এই যে সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, এই সবগুলোর কনসেপ্টকে ব্যবহার করে আমরা পরবর্তী দিনে কিন্তু কিছু গতির সমীকরণ হচ্ছে পড়ব, যে কি কি গতির সমীকরণ আমরা হচ্ছে আমাদের ডেইলি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি, বিভিন্ন কাজের ক্ষেত্রে, এবং সেগুলো দিয়ে আমরা প্রবলেমও সলভ করব। তো এই হচ্ছে আজকের ভিডিও। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং তোমাদের ফ্রেন্ডসদের মাঝে কিন্তু শেয়ার করে দিও, এবং যে কোনো সমস্যায় তোমরা কিন্তু যদি কমেন্ট করো তাহলে আমরা আনসার দেওয়ার ট্রাই করব। এবং যে কোনো প্রয়োজনে আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। আমাদের বিগত যে কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে স্মার্ট বোর্ডে নেওয়া না, বাট কিছু কোর্স আছে, কিছু ফ্রি কোর্স আছে, সেগুলো তোমরা দেখতে পারো, এবং কিছু পেইড কোর্সও আছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সেটা চেক আউট করে দেখতে পারবে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট www.proborton.org, অথবা তোমরা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, এই গ্রুপের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেয়া, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এই ছিল আজকের মতো। আমরা পরবর্তী ক্লাসে আর নতুন কোনো জিনিস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।